জন্য, সেপ্টেম্বরে যদি পরীক্ষা দিই। হ্যাঁ হ্যাঁ পাবেন। চলেন আমরা ইয়াতে চলে যাই। সবসময় একটু যে জিনিসটাকে আমরা ওভারলুক করি, মাঝে মধ্যে কিছু জিনিস ওভারলুক করি না, ওভারলুক করা উচিত না। একটু তাকান না, একটু দেখেন। এই যে এই চ্যাপ্টার কত এখানে, চ্যাপ্টার কত? চ্যাপ্টার দেখতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ, 29। 19। দেখা যাচ্ছে চ্যাপ্টার না? 19। হ্যাঁ। 19। এর দিকে আমরা তাকাই যে চ্যাপ্টার 19। হ্যাঁ, এটা একটু দেখলাম যে চ্যাপ্টার 19-এ চার্জ আছে। ওকে, চার্জ জিনিসটা কি? মানে আমরা আগে একটু কমন সেন্স থেকে আলোচনা করি, ডেফিনিশনে যাব না। সেটা হচ্ছে চার্জটা কি একটা বলেন তো, যে চার্জ করছে, তাকে চার্জ করছে। চার্জ জিনিসটা কি বলেন দেখি আপনাদের থেকে শুনি। আমার মনে হচ্ছে বেসিক্যালি অভিযোগ, যে কি অপরাধ করেছে বা এলিগেশনটা, এটার একটা একটা ফর্মাল রূপ আর কি। যেহেতু একটা সেকশনের আন্ডারে সুনির্দিষ্ট আইনি বিধানের ভিতরে ফেলতে হয়, তো ওই অভিযোগের একটা ফর্মাল রূপ বলে আমার কাছে মনে হচ্ছে। অভিযোগের ফর্মাল রূপ। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা উত্তর দেন, আপনাদের থেকেই শুনবো। আমি সবসময় ভাই, আমি কিন্তু আবার আরেকবার জুডিশিয়ারি পরীক্ষা দেওয়ার দরকার নাই, আপনাদের দরকার। ঠিক আছে, তো আপনাদেরকে প্রিপেয়ার করানোটাই মেইন টার্গেট। অভিযোগের ফর্মাল রূপ কিসের অভিযোগ? বলে ফেলেন, কিসের অভিযোগ? অপরাধ। মানে অপরাধের, যে অপরাধের অপরাধের অভিযোগ। অপরাধের অভিযোগ। এক্স্যাক্টলি, সেটা বলেন না, এই যে প্রিপেয়ার করতেছি অপরাধের অভিযোগের ফর্মাল রূপ। কে আনতেছে? কে আনতেছে অভিযোগটা, কে আনতেছে? ইনফরমেন্ট বা আহ কমপ্লেনেন্ট। ইনফরমেন্ট অভিযোগ আনতেছে। ইনফরমেন্ট তো আনতেছে এজাহার। অভিযোগ আনতেছে কে? কমপ্লেনেন্ট। নো নো নো, কে আনতেছে ও, বলেন। চার্জে ম্যাজিস্ট্রেট আনতেছে। আবার কো ম্যাজিস্ট্রেট আনতেছে। স্যার, কে আনতেছে? আরে ভিকটিম ভিকটিম। আদালত। সবগুলোরে আচ্ছা। পিটানো উচিত, ডিসপ্লের মধ্যে ঢুকে পিটাবো। এই যে বলতে পারতেছেন না কেন? ভিকটিম তো ভাই মামলা করছে, সে আনছে এজাহার। ভিকটিম কি আনছে? এজাহার। এজাহার। থানা কি আনছে? এফআইআর। পুলিশ কি আনছে? চার্জশিট। এবার আপনাদেরকে এইভাবে ওই যে 1 2 3 বাচ্চার মতো পড়াইতে হবে। পুলিশ আনছে চার্জশিট, আদালত কি আনছে? হ্যান্ডকাপ। চার্জ। চার্জ নিয়ে আসছে তো। এইভাবে মানে আর কত সহজে পড়াইতে হবে বল আপনাদের, আপনাদের মাথা খুলে না কেন? মানে আমাদের স্টাইলের সাথে পরিচিত হচ্ছেন না কেন, এত দেরি হচ্ছে কেন আপনার? তাইলে আমাদের হাসান বলল যে অপরাধের অভিযোগের ফর্মাল রূপ। আমি জিজ্ঞেস করলাম কি অপরাধ, সরি, অভিযোগের ফর্মাল রূপ। হাসান বলল কি অভিযোগ, কিসের অভিযোগ? অপরাধের অভিযোগ। এই ফর্মাল রূপ, তাহলে অভিযোগটা কি আনতেছে? আদালত। আদালত। আদালত আনতেছে, রাইট। আদালত কার বিরুদ্ধে আনতেছে? আসামি বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সে কিন্তু এখন অভিযুক্ত না, কিন্তু সে এখন কি? আসামি। এই আসামির বিরুদ্ধে যখন অভিযোগটা আনবে, সে যখন অভিযুক্ত, তাকে মানে তার বিরুদ্ধে যখন চার্জ গঠন করা হবে, তখন সে হয়ে যাবে কি? অভিযুক্ত। কি হয়ে যাবে? অভিযুক্ত। অভিযুক্ত। এর আগ পর্যন্ত সে শুধু আসামি। আমাদের পত্রপত্রিকা যদিও লিখে ফেলে অভিযুক্ত। চার্জ জিনিসটা হচ্ছে, মানে সরি, একিউজড এবং চার্জ দুইটা ডিফারেন্ট জিনিস। চার্জড মানে হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ, ফর্মাল একটা অভিযোগ আনা হয়েছে। ফর্মাল জিনিসটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা কে আনতে পারে, কার ক্ষমতা আছে, অভিযোগ আনার ক্ষমতা কার? আদালত। আদালত। ম্যাজিস্ট্রেট কি? ম্যাজিস্ট্রেট তো শেষ, ম্যাজিস্ট্রেটের কাজ শেষ। এই যেদিন চার্জশিট দিয়ে দিয়েছে ওই দিন ম্যাজিস্ট্রেট আর নাই। এরপরে এখন আমরা কি বলবো? পড়বো। আদালত। এই যে আমরা যে আজকে চ্যাপ্টার 19 পড়বো, কোনো জায়গাতে ম্যাজিস্ট্রেট শব্দটা নাই। কি আছে? বিচারক। আদালত। আমরা শুধু কগনিজেন্স পর্যন্ত ম্যাজিস্ট্রেট পড়বো, তারপর ট্রায়ালে চলে গেলে আদালতে চলে যাব। হ্যাঁ রাইট, এতক্ষণ ভাই মাথা খুলছে। তাহলে এই যে অনেকে বলে যে ভাইয়া সেশনগুলো অনেক লম্বা হয়ে যায়, কথা বলতে বলতে লম্বা হয়ে যায়, কারণ আপনাদেরকে বারবার 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 গ্রুমিং করা লাগে। এটা অবশ্য ভালো, এতে আপনারা অনেক পেকে যাবেন, ভালো করবেন ইনশাল্লাহ। তাহলে হাসান বলল যে অপরাধের অভিযোগের ফর্মাল রূপ হচ্ছে কি? সরি, অভিযোগের ফর্মাল রূপ হচ্ছে চার্জ। আচ্ছা, যেটা আদালত নিয়ে আসে আসামির বিরুদ্ধে। তো এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে বলি, এখানে একটু সবাই পড়েন, এটা একটা লিখিত বিবরণী, তার মানে ফর্মাল। হ্যাঁ, যা কোনো অভিযুক্ত ব্যক্তিকে তার বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অপরাধ, একটা সুনির্দিষ্ট অপরাধ বা অপরাধ সমূহ হোয়াটএভার সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। আচ্ছা, এটা এই যে আমি যদি এখন বলি, এই যে চার্জ গঠন করার পেছনে মূল পারপাসটা কি? আমি কিন্তু বলি নোটিফাই করা একিউজড কে যে আপনার এগেনস্টে এই এই অভিযোগ আনা হয়েছে, যাতে এই আপনি ডিফেন্স নিতে পারেন। এই যে মেইন জিনিসটা হচ্ছে এটা, ধারণা দেওয়া। তাকে কি দেওয়া? ধারণা দেওয়া। ধারণা। কেন? যাতে করে সে প্রপার ডিফেন্স কি
আমাদের উচ্চ আদালত প্রপার কেস লতে কিন্তু শুধু ডিফেন্স বলে না, কি বলছে? প্রপার ডিফেন্স। প্রপার ডিফেন্স নিতে পারে। নেসেসারি আর প্রপারের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? প্রপার ডিফেন্স মানে একদম পারফেক্ট। যেমন ধরেন আপনি একটা ফর্মাল প্রোগ্রামে গেলেন, সেখানে আপনি কি পরে গেলেন? ধরেন ছেলে হলে আপনি সেখানে একটা জিন্স প্যান্ট আর একটা শার্ট পরে গেলেন। সো এই যে ড্রেসটা, এটা হচ্ছে আপনার নেসেসারি ছিল টু, মানে কি বলে, আপনার মানে শালীনতা ঢাকার জন্য, বাট এটা কি প্রপার হয়েছে? প্রপার হয়নি। প্রপার হয়েছে কি একটা কোট বা স্যুট বা একটা ফর্মাল ড্রেস পরে যাওয়াটা প্রপার। সো এখানে বলতেছে প্রপার ডিফেন্স। তো তাইলে আমরা চার্জের ডেফিনিশনটা একটু লিখে ফেলি, যদি ভাইভাতে জিজ্ঞেস করে হুট করে। আমি বারবার বলতেছি ভাইভাতে আপনাদেরকে মাইন্ড ফ্রেশ করার জন্য ছোট ছোট জিনিস জিজ্ঞেস করবে, লাইক এভিডেন্স কি, চার্জ কি, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করবে। তখন যদি আপনি শুরুতেই ধাক্কা খান, যেমন আমাকে জিজ্ঞেস করছিল যে হাইপোথিকেশন, প্লেস, চার্জ, মর্গেজ, এগুলোর পার্থক্য বলেন, এগুলো ডেফিনিশন বলেন, একদম প্রথম কোশ্চেনই এটা। তো ভাগ্য ভালো আমি একটা ইউনিভার্সিটিতে বিজনেস তো পড়াইতাম, আমি অ্যান্সার করছি, খুব সুন্দর করে অ্যান্সার করছি। তো এইরকম তো ধরেন লাখ সবার থাকবে না। হুট করে যদি জিজ্ঞেস করে চার্জ কি, তখন যদি আপনি আ করেন, শুরুতেই তো আপনার ইমপ্রেশন মাটিতে। এই যে শুরুতে যে একটা ধাক্কা খাইলেন কালকে ব্রাজিলের খেলার মতো, হ্যাঁ, পেনাল্টি মিস করছে যে, এই ধাক্কা আর সামলানো যাবে না। কালকে যে পেনাল্টি মিস করবে এটা ওর চেহারা দেখে আমি বুঝছি, সে 3বার শ্বাস নিছে। মানে এত নার্ভাস। ভাই তুমি যদি নার্ভাসই হও, তুমি খেলতেছো কেন? তুমি আরেকজনকে দিয়ে দাও যে ভাই আমি নার্ভাস, আই থিঙ্ক আই ক্যানট মানে শুট ইট, আমি আরেকজনকে দিয়ে দিই। তো এই জন্য নিজেকে এগুলো খেলাধুলা দেখলেও কিছু কিছু জিনিসের একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে চার্জ হচ্ছে, লেখেন সবাই একটা লিখিত বিবরণী যা একজন অভিযুক্ত ব্যক্তিকে তার বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, যাতে সে নিজেকে আদালতে কি করতে পারে, নিজের আদালতে নিজের পক্ষে মানে ডিফেন্স প্রস্তুত করতে পারে। এটা এভাবে করে লিখে ফেলেন। লেখেন যে চার্জ হচ্ছে আদালত কর্তৃক আনীত একটি লিখিত বিবরণী যা একজন আসামিকে তার বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়, যাতে সে নিজের ডিফেন্স বা আত্মপক্ষ সমর্থন প্রস্তুত করতে পারে। ডিফেন্স বলতে আমরা শুধু সমর্থন না, আত্মপক্ষ সমর্থন। আবার সেলফ ডিফেন্স বললেন না, কিন্তু সেলফ ডিফেন্স ডিফারেন্ট জিনিস, ওটা হচ্ছে আবার নিজেকে মারামারি থেকে বাঁচানোর জন্য। এটা হচ্ছে কোর্টের ডিফেন্স। এখান থেকে বলে যে ডিফেন্স লয়ার। লিখছেন সবাই? দেখি জিজ্ঞেস করি কে কি লিখছেন। নিশি বলুন তো কি লিখছেন। মানে একজন আসামিকে লেখেন না এখনো? মানে এটা হচ্ছে পুরোটা লিখতে পারি। আদালত কর্তৃক আনীত একটি লিখিত বিবরণী যা একজন আসামিকে তার বিরুদ্ধে আনীত অপরাধের অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেয়, বা অপরাধ সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেয়, যে কোনো একটা জিনিস লিখলে হবে, বা অপরাধের উপাদান সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেয়, যা মন চায় লেখেন। অথবা আরো ছোট করে বলি, এটা একটা আদালত কর্তৃক আনীত একটি লিখিত বিবরণী যা একজন আসামিকে তার বিরুদ্ধে আনীত অপরাধের অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেয়, যাতে করে সে নিজের ডিফেন্স প্রস্তুত করতে পারে। লিখছেন? বুঝছেন তো জি নাকি? স্যার। বলেন তো দেখি জি একবার নিজের মতো করে বলেন। স্যার যেটা লিখেছি সেটাই বলি। চার্জ হচ্ছে আদালত কর্তৃক আনীত একটি লিখিত বিবরণী যা কোনো অভিযুক্ত ব্যক্তিকে তার বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অপরাধ বা অপরাধ সমূহের সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, যাতে সে নিজের আত্মপক্ষ সমর্থন করতে পারে। গুড। তো এখানে আমরা সব সময় একটা কথা বলি, টেকনিক, যে যে কোনো কিছু পড়ার সময় 5 Ws কি, 5 Ws। 5 Ws কি বলেন তো? আপনাদেরকে এখন ইংলিশ পড়া চলেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর মতো। হু, হোয়াই, হোয়েন, হাউ, হোয়াট। এই 5টা প্রশ্নের উত্তর যখন পাবেন, ধরে নেওয়া হবে আপনি ওই জিনিসটা বুঝছেন। এখন আমি যদি বলি যে চার্জ কে আনে, বলেন কে আনে? আদালত আদালত। কেন আনা হয়? অভিযুক্তকে তার সুনির্দিষ্ট অপরাধ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। কখন আনা হয়? পুলিশ রিপোর্ট পাওয়ার পরে, আমলে নেওয়ার পরে। কখন আনা হয়? আমলে নেওয়ার পরে। হ্যাঁ। তারপরে কেন আনা হয়, কিভাবে আনা হয়? তাকে এটা পড়ে শুনুন। কিভাবে আনা হয় এটা? লিখিত বিবরণী এবং তাকে এটা পড়া শোনানো হয়। শোনানো হয় মানে চার্জ কিন্তু আদালত প্রস্তুত করে, মানে আদালতের সামনে যে রেকর্ড গুলো থাকে, রেকর্ড টেকর্ড সবকিছু দেখে আদালত ডিসাইড করবে যে তার বিরুদ্ধে কোন কোন ধারা। এই জন্য এই যে চার্জ কেন অতি ইম্পর্টেন্ট বলতেছি, কারণ এটা পুরোটাই কার ঘাড়ে? পুরোটাই কার ঘাড়ে? আদালতের ঘাড়ে।
এক্স্যাক্টলি, এখানে বাদী বিবাদী সবাই এইভাবে তাকায় থাকবে আদালতের দিকে, জি মাননীয় আদালত আপনি যা ভালো মনে করেন। মানে এখানে কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখলাম যে পুলিশ ধরতেছে বা আসামিরা কিছু কন্ট্রিবিউট করতেছে বা বিবাদী কন্ট্রিবিউট করতেছে, বাট এখানে টোটাল এই বিষয়টা টোটালি কার, এক্সক্লুসিভলি কার কাজ, এটা কার টাস্ক। আদালত। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এখানে আপনাকে কিন্তু কেউ হেল্প করবে না। আপনি যদি এটাতে কোনো ভুল করেন, হাইকোর্ট ডিভিশন এমন বকা বকবে আপনার, বলে দ্য জাজ হ্যাজ এরার কমিট, মানে মানে ফেলিওর অফ জাস্টিস, মিসক্যারেজ অফ জাস্টিস করে ফেলাছে, মানে আপনার এমন এমন লেখা লিখবে আপনার চোখের পানি পড়ে যাবে। সো কারণ এটা সম্পূর্ণ আপনার কাজ, কার কাজ, কোর্টের কাজ। এবং এরকম প্রচুর ট্রায়াল ভিশিয়েটস হয়ে গেছে জাস্ট বিকজ চার্জ গঠনে কি করছে, ভুল করছে। এই জন্য এই ভুলগুলো করা যাবে না, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আস্তে 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 এটা আমাদেরকে জেনে নিতে হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। তো তাইলে এই যে এরপরে হোয়াট কি গঠন করবে সেটা হচ্ছে, এই যে এটা একটা লিখিত বিবরণী, যদি বলে যে চার্জ কি একটা লিখিত বিবরণী এরকম। সো আমরা এখান থেকে 5 Ws পাই গেছি। আর যদি বলে যে হোয়াইটা তো মানে লিখি নাই, আচ্ছা, যে কেন করে সেটা তো বললেন যে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য, যাতে সে তার ডিফেন্স প্রস্তুত করতে পারে। সো আমরা চার্জ গঠনের যে শানে নজুল কনটেক্সট, চার্জের ডেফিনেশন এটা আমরা জানলাম। এক কথা বলতে হলে যে চার্জ জিনিসটা কেন করা হয়, নোটিশ দেওয়ার জন্য কাকে, আসামিকে, কাকে, আসামিকে, কিসের, আসামিকে অপরাধের, কিসের, অপরাধের কি, বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে উপাদান, কি উপাদান, উপাদান। অপরাধের উপাদান। এই উপাদান দেখেই চার্জ করা হয়, আবার এই উপাদান দেখেই, উপাদানগুলো যাতে করে আসামি জানে এই জন্য আসামিকে চার্জটা পড়ে শোনানো হয়। সবকিছু কিন্তু এই উপাদানকে ঘিরেই হয়। কারণ উপাদানকে আমরা এখানে আমরা একটা টার্ম আছে লিগ্যাল কন্ডিশন, কি বলে, লিগ্যাল কন্ডিশন। লিগ্যাল কন্ডিশন। লিগাল, এটা একদম ধারার মধ্যে বলছে যে লিগাল কন্ডিশন ফুলফিল করলেই একমাত্র একজনের বিরুদ্ধে কি আনা যাবে, চার্জ আনা যাবে। আর যদি লিগাল কন্ডিশন, চার্জ আনা যাবে। আইনগত শর্ত যদি পূরণ না করা হয়, তাহলে তাকে কি করে দিব, কথা বলো না, কি করে দিব। এই আপনারা অ্যাডভোকেট হয়েছেন না, পড়াশোনা কিছু করার নেই, আর লিগাল কন্ডিশন ফুলফিল না করলে কি করে দিব, ডিসচার্জ করে দিব। কথা শুনতেছেন? জি স্যার। ওকে, চলেন এবার আমরা এতক্ষণ ধরে তো আলোচনা করলাম, এবার ভিতরে চলে যাই। ওকে, চার্জ টু স্টেট অফেন্স, এই যে এতক্ষণ ধরে যে কথাটা বলতেছি, স্টেট 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 মানে কি, বলা 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 মানে কি, নোটিফাই করা, কি করা, নোটিফাই করা, জানানো, নোটিশ দেওয়া। তার মানে চার্জ করার উদ্দেশ্য এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যাতে করে সে অফেন্সটা স্টেট করে এবং জানতে পারে যে আমার বিরুদ্ধে, যে আমার বিরুদ্ধে কি মার্ডারের মামলার অভিযোগ আনতেছে, চুরির অভিযোগ আনতেছে, দস্যুতার অভিযোগ আনতেছে, রেপের অভিযোগ আনতেছে, তারপরে হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের অভিযোগ আনতেছে, চিটিং এর অভিযোগ আনতেছে, কিসের অভিযোগ আনতেছে, সেটা যেন আমি জানতে পারি। বলা হচ্ছে এভরি চার্জ আন্ডার দিস কোড, এই যে মানে সিআরপিসি আন্ডারে শ্যাল স্টেট, একদম শ্যাল স্টেট দ্য অফেন্স, এটা একদমই হাইলাইট করে দিছি, আপনারা আপনাদের মতো নোটস নিয়ে নেন, যে সে অফেন্সটা স্টেট করবে, মানে অপরাধটা বলবে। অপরাধ বলা মানে কি, অপরাধের কি বলা, বলুন তো, ওটার অপরাধের উপাদান ধারাটা বলা। কি বলা, অপরাধ আর অপরাধের ধারা বলা। আর কি বলা, উপাদান বলা। এই উপাদান, উপাদান, এটা এটা মনে আসে না কেন, বারবার বলুন, ইনগ্রিডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস। অপরাধ বলা মানে অপরাধের উপাদান বলা। তো উপাদান সে তার মতো করে বের করবে, বাট ধারায়, সরি, চার্জ গঠন করার সময় উপাদান ওভাবে করে আলোচনা করে না, শুধু কি লেখে, শাস্তির ধারাটা লেখে। কিসের ধারা লেখে, শাস্তির ধারা। ডেফিনিশন ধারা কি লেখে, লেখে না। অপরাধ চার্জ গঠন করা হয় কোন ধারায়, ধরে 300 ধারাতে মার্ডারের কথা বলা আছে, শাস্তি কোথায় বলা আছে, 300, 302 এ। তাহলে চার্জ হবে কি 300 ধারা নাকি 302 ধারায়? 302 ধারা। 302 পেনাল প্রভিশনে 302। হবে। ভেরি গুড, বাহ, এই যে মাথা খুলছে আপনাদের আস্তে আস্তে। তার মানে এই যে আইনের মধ্যে বলছে যে স্টেট, স্টেট মানে কি, নোটিফাই করা, জানানো। স্টেট দ্য অফেন্স উইথ হুইচ দ্য অ্যাকিউজড ইজ চার্জড, মানে আপনি আসামিকে যেই অপরাধের জন্য চার্জ করতেছেন সেই অফেন্সটা আপনাকে কি করতে হবে, বলতে হবে। নাহলে সে তো বুঝবে না। সে যদি অপরাধটা নাই বুঝে, তাহলে সে নিজেকে কিভাবে কি করবে, ডিফেন্স কিভাবে করবে, রাইট? তারপরে বলে না যে অর্ণবের একটা গান আছে যে আমার কোনো নাম ছিল না, এটা শুনছেন, নাম ছিল না গান, হ্যাঁ, শুনছেন নাই, কে কে শুনছেন বলো। শুনছি ভাইয়া। ওকে ফাইন, তো এখানে নাম থাকতে হয় সবকিছু, হ্যাঁ, মানে নাম ছাড়া কোনো কিছু হয় না, বলা হচ্ছে অপরাধেরও কি একটা নাম থাকতে হয়। সো অপরাধের যে নামটা আছে, স্পেসিফিক নাম, সেই নামটাই আপনি চার্জের মধ্যে লিখবেন, ঠিক আছে? যেমন একটা আছে খুন, আপনি সেখানে কিন্তু হত্যাকাণ্ড লিখবেন না, ঠিক আছে? কি লিখবেন, খুন। কোন? কারণ 300 ধারায় কাউকে মেরে ফেলার নাম, 300 ধারায় কি লেখা আছে, মার্ডার, কি লেখা আছে,
মার্ডার। মার্ডারের বাংলা কি? খুন। 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 যে স্পেসিফিক নাম দেওয়া আছে চার্জের মধ্যে আপনি সেই নামটা দিতে হবে। যেমন মিস্টার অমুক, আপনি অমুক তারিখে অতটার সময় মিস্টার অমুককে হ্যাঁ হচ্ছে এই খুন করার অপরাধের অভিযোগে এভাবে করে আপনার তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। করেছেন, হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এর মাধ্যমে আপনি তাকে খুন করেছেন, এরকম করে আসবে যে খুনের বা তাকে হত্যাকাণ্ড ঘটানোর মাধ্যমে তাকে খুন করেছেন, এই ধরনের অভিযোগ আনা ওটা লয় হোগা ও ওই যে ওখানে এক লগে আসছে লয়া হোগা না মিউট করেন, আমার মোবাইলে তো চার্জ নাই বাসায় কথা বলে মিউট করেন। ও ওকে, এরপরে হাউ স্টেটেড হোয়ার অফেন্সেস হ্যাজ নো স্পেসিফিক নেম। আমরা বলা হচ্ছে যে চার্জ যে আমরা করব, আচ্ছা একটু আগে একটা চার্জ দেখে আসি, হ্যাঁ, তারপরে মাথা ক্লিয়ার হবে, নাইলে শুধু শুধু কল্পনা করে পড়ানো হবে। কল্পনা করে পড়াইতে আমি চাই না। এই ধরেন ফৌজদারি আদালতের চার্জের নমুনা, এটা আমি একটা নমুনা রেডি করছি। জিআর 123/26 মামলা অলরেডি আমলে নেওয়া হয়ে গেছে, জিআর নাম্বার পড়ে গেছে। আদালতের নাম ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা, বিচারকের নাম ধরেন একটা একটা নাম দিলাম আরিফ রহমান, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। অভিযোগ, তো সে এই যে অভিযোগ কে করে, অভিযোগ কে করে বলেন? আদালত। এই যে আদালত করতেছে, আদালতের আর চেয়ার টেবিল করে না, আদালতের একজন বিচারক করে, এই জন্য তার নাম লিখতে হয়। আমি এই ধরেন আরিফ রহমান, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এত দ্বারা আপনার এই যে আসামির নাম ধরেন কামাল, হ্যাঁ, ক দিয়ে কামাল, পিতা এটা এটা এটা, এর বিরুদ্ধে নিচে বর্ণিত অভিযোগ গঠন করছি। যেহেতু এই যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, যে এখানে কিন্তু প্রমাণিত হয় নাই, সবকিছু কিন্তু অভিযোগ কি। এই জন্য দেখবেন কিছু কিছু পলিটিশিয়ান সাংবাদিকের সামনে বলে দিস ইজ অভিযোগ। এটা তো একটা অভিযোগ, মানে অভিযোগ মানে কি, এটা এখনো কি নয়, এখনো প্রমাণিত নয়। প্রমাণ হয় নাই। এক্স্যাক্টলি, এই জন্য বলে যে এটা তো জাস্ট একটা স্রেফ একটা কমপ্লেন, একটা অভিযোগ, একটা অ্যালিগেশন। তো আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি গত 15 মে, তারিখ দেখতেছেন, তারিখ 15 মে 2026 তারিখে আনুমানিক সকাল 10 ঘটিকায়, মানে এগুলো কোত্থেকে পাইছি বলেন তো? এগুলো কোত্থেকে পাইছি? আপনারা ধরেন বিচারক, ধরেন নিশি এখন বিচারক, এই যে তারিখটা কোত্থেকে পাইছেন? এজাহার থেকে। ইজাহার থেকে বা নালিশ থেকে। মিরপুর 10 নম্বর গোলচত্বর নামক স্থানে স্বেচ্ছায় লোহার রড দিয়ে, এই যে স্বেচ্ছায়, হ্যাঁ, লোহার রড দিয়ে, এগুলো সব ওখান থেকে পাইছি, আঘাত করে খ নামক ব্যক্তির, মানে খ মানে হচ্ছে ধরেন খালেদ নামক ব্যক্তির বাম হাত ভেঙে দিয়েছেন। বাম হাত যেভাবে আসছে, যা দণ্ডবিধি। এই যে এখানে কিন্তু অপরাধটা, মানে তার যে কাজটা, মানে আসামি যে কাজটা করছে সেটা সেটা আমি এখানে লিখছি। লেখার পরে এখন আমি এটাকে একটা খাঁজের মধ্যে ফেলবো। এই যে মানে হচ্ছে ঘটনার তারিখ এবং সময়ে কামাল যে খালেদের বাম হাত লোহার রড দিয়ে ভাঙিয়ে দিচ্ছে, এই কাজটা কিসের মধ্যে পড়তেছে, এটা ডিসাইড করতেছে কে? আদালত। কিভাবে? আদালত তো লয়ের স্টুডেন্ট ছিল, সে পাশ করে জাজ হয়েছে, এখন সে পেনাল কোর্টে চলে যাবে, সে বলবে যে যা দণ্ডবিধির পেনাল কোডের 320 ধারা অনুযায়ী একটি গুরুতর আঘাত, মানে তাকে দেখেন যতভাবে তাকে নোটিফাই করা যায়, জানানো যায় যে ভাই তোমার বিরুদ্ধে গুরুতর আঘাতের অভিযোগ আনতেছে, এটা ডেফিনিশন দেওয়া আছে 320 ধারায়। মানে উনি খুব ভালো জাজ, উনি ওনার মতো করে এটা লিখছে। দেন আসল জিনিসটা দুই আসেন, এবং এর মাধ্যমে, এটা তো গেল হচ্ছে ঘটনা, এটা কিন্তু কি ফ্যাক্ট, এটা কিন্তু কি, এটা কিন্তু এখনো এটা correct। মেইন অভিযোগে এখনো ফর্মাল অভিযোগ আনা হচ্ছে না। এরপরে দেখেন, এবং এর মাধ্যমে আপনি এই যে তাকে যে আপনি বাম হাত ভাঙা ফেলাইছেন পিটায়া রড দিয়ে মাইরা, তো এতে আপনি কি করছেন বলেন? এতে আপনি কি করছেন? এ আপনারা বলেন সবাই। 325 ধারার হচ্ছে রিভার্স হার্ট করেছে। ব্লান্ট ওয়েপন দিয়ে যদি, এই যে 325, 323, এই দুইটা বেজোড় না? বেজোড় না? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, বেজোড়। বেজোড় হচ্ছে কি ব্লান্ট, কি ব্লান্ট। ব্লান্ট উইপন। ব্লান্ট বা ভোঁতা। আর 324, 326 এগুলো জোড় না? 26। এটা হচ্ছে হ্যাঁ। জি। এটা হচ্ছে কি শার্প। শার্প শার্প উইপন। শার্প ওয়েপন। ক্লিয়ার? শার্প ওয়েপন। আর আর এই ইয়েস। যেহেতু 323 ছোট নাকি 324 ছোট, কোনটা ছোট? 323 ছোট। 326 ছোট নাকি 325 ছোট, কোনটা ছোট? 325 ছোট। এই জন্য এই 323 হচ্ছে, এই যে 323 ছোট, এই জন্য এটা হচ্ছে কি শুধু আঘাত, এটা কি সিম্পল হার্ট। এখানে হচ্ছে, আর এটা হচ্ছে গুরুতর আঘাত। মানে এভাবে করে আপনার, যেহেতু এটা মানে ছোট, এই জন্য এটা সিম্পল হার্ট, আর এখান থেকে গুরুতর আঘাত। আর এই 323 এবং 325 এর মধ্যে বড় কোনটা? 325। এই জন্য এটা হচ্ছে কি, 325। এই জন্য এটা হচ্ছে কি গুরুতর, মানে গুরু মানে বড় বড় না, মানে এটা হচ্ছে গ্রিভিয়াস বড়। 324 থেকে 326 এর মধ্যে কোনটা বড়? 326। 326। তাহলে আবার মিলান, গুরুতর আঘাত শার্প ওয়েপন দিয়ে, গুরুতর আঘাত ভোঁতা ওয়েপন দিয়ে। আর ভুলবেন? আর ভুলবেন? না। তাহলে এখন বলি যে সাধারণ আঘাত করছে,
কোন ধারায় যাবে? 323। আমি তো অস্ত্র বলিনি এখনো। সাধারণ আঘাত যাবে, 323 যেতে পারে, 24। 319। আহা, সাধারণ, আপনি শাস্তির ধারাগুলো বলবেন। সাধারণ একটা আঘাত করছে শার্প কাটিং ওয়েপন দিয়ে, কোন ধারায় যাবে? 324। 324। সাধারণ আঘাত করছে ভোঁতা অস্ত্র দিয়ে, কোন কোন ধারা যাবে? 323। 323। গুরুতর আঘাত করছে ভোঁতা অস্ত্র দিয়ে, কোন ধারা যাবে? 325। 325। গুরুতর আঘাত করছে শার্প ওয়েপন দিয়ে, কোন ধারা যাবে? 326। এবার এবার বুঝা গেছে? আর ভুল হবে না, নাকি আরেকবার লিখবো আপনাদের জন্য? ভুল হবে না। ওকে, বাকি সবাই বুঝতে পারছেন? দেখি এখানে সাবা বুঝছেন? হাসান বুঝছো? হাসান বুঝতে পারছো? বোঝা গেছে। হ্যাঁ, জি, বুঝতে পারছি ভাই। ওকে, এগুলোতে যেন কোনো কনফিউশন না থাকে, অনেকে আবার এগুলোতে কনফিউজ হয়ে যায়। তো তাহলে বাম হাত দিয়ে, বাম হাতে যখন আপনি লোহার রড কি শার্প নাকি ব্লান্ট? ব্লান্ট। স্যার, এ বোকা, লোহার রড শার্প। আচ্ছা, না না না, বাট অনেক ভালো আঘাত করতে পারে, এই জন্য মানে মনে হচ্ছে। লোহার রড দিয়ে গুতায়ে স্টেপ করলে সেটা হয়তো শার্প হইতে পারে, কিন্তু এটা তো ভাঙে আচ্ছা আচ্ছা, ফেলছে, তার মানে এটা এখানে বাড়ি মারছে, জি বুঝছো না? জি 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 জি, মাথা খাটাও। শার্প না। হ্যাঁ, তো ব্লান্ট, তাহলে এটা 325। এবার আপনি এই 325 ধারায় অভিযোগ গঠন করে যদি শাস্তিযোগ্য একটি আমলযোগ্য, এই দেখেন অধীনে শাস্তিযোগ্য একটি আমলযোগ্য অপরাধী, যে আমলযোগ্য লিখছে অপরাধ সংগঠন করেছেন, এগুলো কিন্তু লিগালি, মানে আমার কাছে মনে হচ্ছে এখন কিন্তু ফ্যাক্ট প্রমাণ হয় না কিন্তু। মামলা প্রমাণ কে করবে, আদালত নাকি প্রসিকিউশন? প্রসিকিউশন। হ্যাঁ, সো একটা কেস যদি এরকম আসছে যে চার্জ মানে কিন্তু প্রুফ নয়, কি নয়? চার্জ মানে, প্রুফ নয়। প্রুভ নয়। চার্জ মানে প্রুভ নয়, কারণ নামে চার্জ হয়ে যাওয়া মানে তারা আপনি কালকে থেকে অপরাধী বলতে পারবেন না, বিকজ হি ওয়াজ নট ফাউন্ড গিলটি বাই এনি কম্পিটেন্ট কোর্ট, হি ওয়াজ জাস্ট চার্জড, হি কুড বি অ্যাকুইটেড অ্যাজ ওয়েল, রাইট? তাতে তো অ্যাকুইটেড দিতে পারতো। সো আদালত যখন দেখবে যে লিগাল কন্ডিশন গুলো ফুলফিল হয়েছে, কি কন্ডিশন, লিগ্যাল কন্ডিশন। তখন তার বিরুদ্ধে একটা ফর্মাল চার্জ আনবে, যে আসো তোমার বিচারটা করি। আর চার্জটা তোমাকে দিচ্ছে এই কারণে যাতে করে তুমি ডিফেন্ড করতে পারো। তাহলে পুরো দায়িত্বটা কার? মামলা প্রমাণের, প্রসিকিউশনের, কারণ প্রসিকিউশনের উপর। প্রসিকিউশন, ঠিক আছে? আদালত জাস্ট চার্জটা করে বসে থাকে, আদালত কিন্তু আর কিছু করে না। এখানে আদালতকে কিন্তু আপনি বায়াস বলবেন না, আদালত কিন্তু এই যে লয়ের গোলাম, মানে লিগাল কন্ডিশন ফুলফিল করছে বলেই, হ্যাঁ, সে বিচার, কার ভাষায় কথা হচ্ছে, যে মিউট করেন, লিগাল কন্ডিশন গুলো ফুলফিল হয়েছে বলেই সে আদালত একটা চার্জ নিয়ে আসছে তার বিরুদ্ধে। কারণ আদালত কেন চার্জ নিয়ে আসবে? কারণ আর্টিকেল 31-এ আমাদের সংবিধান বলছে যে বিচার পাইয়ে দেওয়ার অধিকার আছে রাষ্ট্রের। তো রাষ্ট্রের এই একটা প্রতিষ্ঠান হিসেবে আদালত এই কাজটুকু করে, এই দায়িত্বটুকু পালন করে, এই জন্য আদালত চার্জ করছে। কিন্তু আদালত চার্জ করে তাকে ফাঁসি দিয়ে দিবে না। এই ফাঁসি হবে কি হবে না, মামলা প্রমাণ করা বিয়ন্ড অল রিজনেবল ডাউট লাইস অন দ্য শোল্ডার অফ হুম? কার ঘাড়ে দায়িত্ব? প্রসিকিউশনের প্রসিকিউশনের। উপর। ভেরি গুড। তো তাহলে এরপরে বলতেছে যে পুলিশ দ্বারা আমলযোগ্য অপরাধ সংগঠন করেছেন যা আদালতের বিচারার্থে মানে আদালতের বিচার করতে পারে। আমি এত দ্বারা নির্দেশ দিচ্ছি যে আদালতের মাধ্যমে আপনার উক্ত অপরাধের ট্রায়াল সম্পন্ন হবে। এটা তারিখ দিল, স্থান দিল, এবার বিচারকের স্বাক্ষর এবং সিল থাকবে সেখানে। এবার আসামিকে এই চার্জটা শুনানো হবে। হ্যাঁ, আমরা আমাদের পেশকাররা এরকম দাঁড়ায় এটা শোনায়, শোনানোর পরে তখন সে বলে যে আমি এটা বুঝতে পারছি, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তখন সে যদি বলে যে আমি নট গিলটি লেখে, আপনি কি নিজেকে দোষী স্বীকার করছেন, প্লিড গিলটি, তো কেউ কি নিজেকে দোষী বলবে? বলে? বলে না। 99.9% বলে যে আমি নির্দোষ। কি বলে? কি বলে? নির্দোষ। নির্দোষ। তো তখন তার বিরুদ্ধে এই চার্জ গঠন করা হয়। এবারে চার্জ এই এই দিন যখনই বলে যে আমি নির্দোষ, তারপরে তার বিরুদ্ধে কি গঠন হয়? চার্জ গঠন হয়ে যায়, শেষ। ক্লিয়ার? আমি দোষী নই, আমি নির্দোষ, আমি বিচার চাই। এই বিচার চাই মানে কি? বিচারটা কে চাচ্ছে? আসামি নিজেই চাচ্ছে। খেয়াল করছেন? আদালত আদালত কি বলতেছে, আয় তোর বিচার করি, বলতেছে? আসামি না। স্যার আমি বিচার চাই, বিচার চাই, এই যে প্লেকার্ডে লেখা নাই বিচার চাই, এই বিচার সে নিজেই চাচ্ছে। স্যার বিচার মানে কি? তার সাজা চাচ্ছে? নো, না। বিচার ট্রায়াল মানে, হচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দেখেন, এভাবে করে একটু মাথা খুলে খুলে চিন্তা করেন, ল খুব মজা, খুব ইন্টারেস্টিং। যদি এরকম এরকম কানেক্ট করতে পারেন,
আপনি জাজ, লয়ার যেটাই হন, মানে ক্যারিয়ারে খুব ভালো করতে পারবেন। এই যে এই আসামি নিজে বলতেছে স্যার আমি নির্দোষ, এটা বলে বাসায় চলে যাচ্ছে, নাকি বলতেছে স্যার আমি নির্দোষ, আই ডিমান্ড আ ফেয়ার ট্রায়াল, আমি একটা কি চাই, ফেয়ার ট্রায়াল চাই, লেট মি লেট মি প্রুভ মাই ইনোসেন্স, লেট মি প্রুভ দ্যাট আই ডিড নট কমিট দ্য ক্রাইম। ওকে ঠিক আছে, তাহলে এরপরে চার্জ গঠন হয়, চার্জ গঠন হওয়ার পরের তারিখ কি, সাক্ষী, ঠিক আছে। সাক্ষী। চার্জ গঠন কিন্তু ওই ওই দিন হয়ে গেছে, ওই তারিখে চার্জ গঠন, যখনই বলছে আমি বিচার চাই, চার্জ গঠন ডান, রাইট, তাহলে পরের তারিখ কি, সাক্ষী। সাক্ষী। সাক্ষী কে নিয়ে আসবে, আসামি, না, প্রসিকিউশন নিয়ে আসবে। W1, ওই অপরপক্ষের PW1। বিচার চায়। এখন দেখেন, আপনারা এটা একটু খুব ইন্টারেস্টিং না, এতদিন শুনলাম বাদী বিচার চায়, এ ভাই কার ভাষায় কথা হচ্ছে, এটা মিউট করুন, শুধু যখন প্রশ্ন উত্তর দিবেন তখন আনমিউট করুন, মিউট করেন, মিউট করেন, মালিক, হ্যাঁ, ওকে, হাসান মিউট করো, আহ, নিশি, আর হচ্ছে ইফরিত, যদি বাসায় আপনাদের ঝামেলা না থাকে, অথবা মালিহা বাসায় ঝামেলা না থাকলে, আপনার বা সাবা হোয়াট এভার যে হোক, যার বাসায় সাইলেন্ট আছেন, রিয়েকশন ইন্টারেকশন করতে চান, তারা হচ্ছে কথা বলেন। এতদিন দেখে আসতেছি বাদী বলে যে বিচার চাই, কি চাই, বিচার চাই। এখন মজা দেখতেছেন, আসামি কি বলে, আমিও বিচার চাই, ঠিক আছে। হুম, আসামি বলতেছে না এই যে আমি দোষী না, আমি নির্দোষ, আমি কি চাই, বিচার চাই। এবার বিচার চাই। এবার হচ্ছে না খেলা, আর্জেন্টিনা ভার্সেস ধরেন ফ্রান্স খেলা হচ্ছে, এবার দুই পক্ষে খেলবে, এখন এখন খেলা হবে ইন্টারেস্টিং। এতদিন সাংবাদিকরা মিডিয়া ট্রায়াল এই সেটা সেটা করে করে একদম মনে করো যে এক পক্ষের একদম ধসাই দিছে, বাদী তো করেছে তোর নামে মামলা করে দিয়েছে, তোর লাইফ শেষ করে হলাইছি, কিন্তু আসামি যখন বলে যে ওকে লেটস প্লে, আমিও খেলবো, আমিও বিচার চাই, তখনই আলটিমেট ট্রায়ালটা স্টার্ট হয়, তখনই কিন্তু মানে কোর্টরুম ড্রামা যেটা বলে, ট্রায়াল আলটিমেটলি স্টার্ট হয়। আসল মজা কিন্তু এখানে, আপনারা অনেকে লয়ার হন, জামিনের লয়ার, কারণ জামিন করাইলে নগদ নগদ টাকা টাকা পাওয়া যায়, বাট আমি আপনাদেরকে বলবো আপনারা ট্রায়াল লয়ার হবেন, কেডি পাঠকের মতো, মানে যারা, যদি যাদের আমি মনে করবো কমন সেন্স অনেক হাই, যারা অনেক সুন্দর প্রুডেন্ট চিন্তা করতে পারেন, হ্যাঁ ফেয়ারলি চিন্তা করতে পারেন, তারা ট্রায়াল লয়ার হবেন। জুডিশিয়ারিতে জয়েন করতে পারেন, সম্মান আছে, টু সাম এক্সটেন্ট ভালো স্যালারি আছে, বাট আপনি যদি বলেন যে আমার স্কাই ইজ দ্য লিমিট, স্যালারি হবে বা টাকা পয়সা হবে, বা আমি একটা সময় অনেক বেশি নেম ফেম স্বাধীনতা ভোগ করবো, তাহলে আপনি প্র্যাকটিসে থাকেন, এটা এটা বলবো আর কি। আর এটা বলে না যে স্যার আপনি কেন জানেন, আমি এখন সুযোগ থাকলে এখনই জয়েন করতাম, কিন্তু এখন চলে গেলে সবাই ভাববে চাকরি হারাই ফেলছে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে এই যে চার্জ দেখছেন না, জি স্যার। এটাই হচ্ছে চার্জ, এভাবে চার্জ গঠন করা হয়। তাহলে বোঝা গেছে, চার্জটা দেখলাম, এবার আমরা উপরে চলে যাই পড়াশোনায়। হুম, তাহলে এখন এই জন্য এই যে এভরি চার্জ আন্ডার দিস কোড শ্যাল স্টেট দ্য অফেন্স, এই যে অফেন্সটা স্টেট করছে না, যে তুমি ঘটনার তারিখ এবং সময়ে মিস্টার খালেদের বাম হাতে লোহার রড দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছো, এটা করছে না, স্টেট দ্য অফেন্স। এবং এই আঘাত করার মাধ্যমে কি, গুরুতর আঘাত, অপরাধের নাম কি, গুরুতর আঘাত। কজিং গ্রিভিয়াস হার্ট, গুরুতর, এই অপরাধের নামটা দিছে 325-এ, এটা গেল। এবং এখানে তিনে বলতেছে, যদি বলে না আমার কোনো নাম ছিল না, নাম ছিল না, একটা গান আছে অর্ণবের, যদি কোনো নাম না থাকে, তাহলে অ্যাটলিস্ট তাকে চেনা যাওয়ার জন্য, ধরেন আপনি একটা লোকের নাম জানেন, আপনি বলবেন যে লোকটা হচ্ছে মাথার মধ্যে একটা বিশাল টাক ছিল, লোকটার মুখভর্তি দাড়ি ছিল, লোকটা একটু পেট বড় ছিল, লোকটা হাইটে 5'4" মতো হবে, এগুলো বলে ডিসক্রিপশন। তো যখন আপনি কোনো নাম না থাকবে, কোনো স্পেসিফিক নাম না থাকবে, তখন আপনি সো মাচ অফ দ্য ডেফিনিশন অফ দ্য অফেন্স, মানে যতটুকু বললে অফেন্সটাকে চেনা যায় ওটুকু আপনি সেখানে বলবেন, যাতে করে এই যে দেখেন কত ইম্পর্টেন্ট, যাতে করে অ্যাকিউজ নোটিশটা পায় যে আমার বিরুদ্ধে কি ধরনের অপরাধের অভিযোগ আনা হচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট নোটিশ, যেটা আমি উপরে লিখছি, কি চার্জ গঠন করা হয় মূলত অ্যাকিউজকে নোটিস করার জন্য, নোটিফাই করার জন্য, যে হ্যাঁ বলেন, স্যার, অজ্ঞাতনামা আসামির নামে কি চার্জ গঠন করা যায়? অজ্ঞাতনামা আসামির নামে চার্জ গঠন করা যায়। অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে যদি, অজ্ঞাতনামা আসামি তো আর অজ্ঞাত থাকে না, বুঝছেন না, যদি সে, এমন সময় অনেক হয় না যে একটা এজাহারে এরকম লেখে যে অজ্ঞাতনামা আরো অনেকে বা অজ্ঞাতনামা আরো 50 জন। চার্জশিটে তো স্পেসিফিক নাম দিয়েই চার্জ দেওয়া হয়। চার্জশিট তো আর বেনামে কারোর বিরুদ্ধে চার্জ দিতে পারে পুলিশ, পুলিশ না। তো জানেই নাই তাকে, পুলিশ তো জানেই না কার বিরুদ্ধে চার্জ দিবে, সুতরাং চার্জশিট অলওয়েজ জ্ঞাতনামা লোকরাই থাকে, হয়তো পলাতক থাকে আর কি, পলাতক থাকলেও চার্জ গঠন করা যায়। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা আমাদের শেষ। পুলিশ কখনো তদন্ত করে এরকম লেখে যে অপরাধ হয়েছে কিন্তু অপরাধ কে করছে জানি না, তখন কি হয়, আচ্ছা এটা পড়াইছি, কে
কে করছে জানি না, তখন কি পুলিশ কি রিপোর্ট দেয়? যে বলতে পারবেন তার জন্য পুরস্কার আছে। নিশি বলেন। স্যার আমার জানা নেই এটা। ক্লাস করেন নাই? ক্লাস করেন নাই আপনি? করেছি স্যার, মানে পুলিশ রিপোর্ট কোনটা হবে সেটা আমার জানা নেই। কি পুলিশ রিপোর্ট বলেন না, কোনটা হবে বলেন। হাসান ক্লাসটা করছিল? কি ভাই, এই যে ফাইনাল রিপোর্টের বিষয়ে হ্যাঁ, ক্লাসটা করছিল। সম্ভবত করা হয়নি, বাট ফাইনাল রিপোর্ট ফলস বা ট্রু এরকম, মানে ফাইনাল রিপোর্ট ফলস মনে হয় দেয়, বা যে ঘটনা হয়নি। আর যদি স্যার ঘটনা সত্য, কিন্তু কে করেছে সেটা উল্লেখ নেই, কিন্তু কোনটা হবে বুঝতে পারতেছে না। ফাইনাল রিপোর্ট ট্রু হবে মনে হয়। হ্যাঁ ট্রু, যে ঘটনা ঘটছে কিন্তু কে ঘটেছে সেটা সে জানে না। হ্যাঁ ফাইনাল রিপোর্ট ট্রু হবে, হ্যাঁ, এফআরটি। পরে মাথা খুলছে মালিক। এই 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 জন্য বলি যে আগের ক্লাসগুলো একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নেবেন, সারাদিন ফোন টোন না টিপে এগুলো একটু দেখে নিয়ে। হ্যাঁ, কি হবে ধরেন মার্ডার ওয়েপন পাওয়া গেল, লাশ পাওয়া গেল, সব পাওয়া গেল, কিন্তু আসামি পাওয়া গেল না, তার মানে ঘটনা ট্রু কিন্তু আসামি নাই। তাহলে আপনি কার বিরুদ্ধে চার্জশিট দিবেন? অজ্ঞাতনামা, শেষ, ফাইনাল রিপোর্ট ট্রু। ক্লিয়ার? ডিটেইলে পড়াইছি, মানে 173 রে ভাজি করে খাওয়াইছি আপনাদের। এটা আর এরকম করে আর অন্য কোথাও আপনার মানে ডিটেইলে এরকম করে সবগুলা করা খুবই টাফ হবে। একটু দেখে নিন। ওকে, 221 শেষ। আচ্ছা, নিচে একটু আছে যা দ্য ল। আচ্ছা, যেই আপনি ধরেন এই যে বাড়ি দিয়ে, লোহার রড দিয়ে বাড়ি দিয়ে বাম হাত ভেঙে ফেলছে, এটা কোন কোন আইনের এগেইনস্ট অপরাধটা হয়েছে? দণ্ডবিধির এগেনস্টে। পেনাল পেনাল কোড। কোড পেনাল কোড 325 ধারা, তার মানে ওই ল, 325। ওই ধারাটা আপনাকে সেখানে লিখতে হবে। লিখছে না এখানে? এই যে একটু চোখ বুলান, লিখছে না এখানে? জি ভাই, পরের লাইনে ছিল, হ্যাঁ হ্যাঁ, চার্জে চার্জে লেখা ছিল সেকেন্ড সেকেন্ড পয়েন্টে ছিল। কি ছিল? দণ্ডবিধির 300। 325। যদি শাল দেয় নাই, শালও তো ইম্পর্টেন্ট না, শাল দিয়ে কি কোনটা হবে? বুঝছেন না? এগুলো ওই যে কিছু আমাদের টিচার থাকে না, ওই যে দরখাস্তের মধ্যে ভুল ধরে, যে এই সমস্ত লোকরা দেখে এগুলো শাল টাল, শাল দিয়ে কিছু হবে না। 1860 সাল কি আবার আসবে আমাদের লাইফে? শাল দিয়ে কি করবো? ওকে, এবার হচ্ছে হোয়াট ইমপ্লাইড ইন চার্জ, চার্জের মধ্যে কি থাকে? তো যখন চার্জ ইজ মেড, তখন আমরা ধরে নিব যে, যখন ধরেন, খেয়াল করেন, কারো বিরুদ্ধে যখন একটা চার্জ হয়ে যায়, মানে চার্জ হয়ে যায় মানে কি? হি ওয়াজ নট হোয়াট, হি ওয়াজ নট, বলেন। চার্জ মানে কি? হি ওয়াজ নট, ভাই মাথা খাটা। ডিসচার্জ, তাকে ডিসচার্জ করা হয়নি। ভেরি গুড, এই মাথাটা এভাবে একটু শার্প রাখেন। চার্জ মানে হচ্ছে হি ওয়াজ নট ডিসচার্জড। তার মানে চার্জ কেন হইলো? কারণ চার্জ হয়েছে কারণ এভরি লিগ্যাল কন্ডিশন রিকোয়ার্ড বাই দ্য ল টু ব্রিং আ চার্জ এগেইনস্ট আ পারসন ওয়াজ ফুলফিলড। মানে একটা লোকের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য যত ধরনের লিগ্যাল কন্ডিশন থাকে সবগুলো কি করা হয়েছে? ফুলফিল করা হয়েছে বলেই ধরে, ফুলফিল করছে। ফুলফিল করা হয়েছে বলেই ধরে নেওয়া হবে। এই জন্য তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, শেষ। চার্জের ভাষা কি হবে? ইংলিশ হবে নাকি বাংলা হবে? লিখে দিয়ে পরীক্ষার মধ্যে ইংলিশ অথবা বাংলা, 00 দিবে। কি হবে? ইংলিশ অথবা কোর্টের ভাষায়। তো কোর্টের ভাষা কি? কোর্টের ভাষা কি? কোর্টের ভাষা কি সেটা আদালত নিজে জানে, আমরা জানি না। ঠিক আছে, ইট কুড বি বাংলা, ইংলিশ, বাট এখানে বাংলা কোথায় লিখছে? বাংলা কোথাও লিখছে এখানে? না, লিখিনি। এইগুলা দিয়ে কিন্তু আপনাদের হচ্ছে এমসিকিউতে আপনাদের মাথা খারাপ করাবে। পরীক্ষার মধ্যে লিখে দিবেন বাংলা অথবা ইংলিশ, 00 লিখতে হবে। ইংলিশ অথবা কোর্টের ভাষা, পরীক্ষা আসছে কিন্তু এটা, এটা কিন্তু বিজিএস আসছে। এই কথা কথা থেকে আমাদের এক্সামিনাররা ঘুরে একটু খেয়াল করে দেয়। এরপরে সাথে বলতেছে প্রিভিয়াস কনভিকশন হোয়েন টু বি সেট আউট। এটা খুবই মজার, এটা কমন সেন্স বলি। ধরেন একটা চোর, এই হাসানের আদালতে একটা চোর ধরা পড়ছে। চোরের নাম হচ্ছে, ধরেন চোরের নাম হচ্ছে এক্স। হ্যাঁ, তো তার বিরুদ্ধে 379-এর একটা অভিযোগ আনা হয়েছে, বা 380-র একটা অভিযোগ আনা হয়েছে, 380 ধরি। তো যখন সে 380-র অভিযোগটা আনতেছে, দেন চার্জশিটের কোনায় লিখে দিছে যে এই মিস্টার এক্স এর আগে উম আরো একটি এরকম 380 মামলায় সাজাপ্রাপ্ত। কি প্রাপ্ত? সাজাপ্রাপ্ত। সাজাপ্রাপ্ত, এবং সেখানে তার 3 বছর, মিনিমাম কয় বছর সাজা হয়েছে? 3 3 বছর। বছর। খেয়াল করেন, শর্তগুলো খেয়াল করেন। তার মানে আপনি যখন কারো বিরুদ্ধে অভিযোগ করবেন এবং আপনি চার্জশিটে বা ডকুমেন্টস বা রেকর্ড ঘেটে যখন দেখবেন যে এই পার্টিকুলার ব্যক্তি এর আগেও কোনো একটা অফেন্স, এই ধরনের একটা অফেন্স করেছে, এবং সেখানে সে +3 ইয়ার্স, মানে মানে 3 বছরের ঊর্ধ্বে কি হয়েছে, তার সাজা হয়েছে, তখন গিয়ে তার বিরুদ্ধে একটা জিনিস অ্যাপ্লাই করা যায়, এটাকে বলা হয় কি? এনহ্যান্স পানিশমেন্ট। মানে তার বিরুদ্ধে কি করা যায়?
তার মানে পরবর্তী অপরাধের জন্য তার পানিশমেন্ট কি হয়, তাকে এনহ্যান্স। ইনহ্যান্স পানিশ করা যায়। যখন আপনি এনহ্যান্স পানিশমেন্টের সুযোগ আসতেছে, আপনাকে প্রিভিয়াস কনভিকশন আমলে নিতে হবে না, হবে কিনা? নিতে হবে। রাইট। হবে। এই জন্য কি বলতেছে যে পানিশমেন্টের ক্ষেত্রে প্রিভিয়াস কনভিকশনও আপনি আমলে নিবেন, এবং সেই রিলেটেডও একটা চার্জ আপনি কি করবেন, গঠন করবেন। আপনি ধরুন কথা কথা এখানে এটা গঠন 380 চার্জ গঠন করার পরে আপনি আবার লিখবেন যে মিস্টার এক্স, আপনি ইতিপূর্বে অত অত তারিখে অতটার সময় অমুক থানায় এই এত মামলার অধীনে 380 ধারায় আপনি চুরির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, যেখানে আপনাকে উপযুক্ত আদালত কর্তৃক 3 বছরের দণ্ড দেওয়া হয়েছে, যা এখনো চলমান রয়েছে। হ্যাঁ, এটাও আপনি সেখানে তাকে বলে দিবেন, যাতে করে সে ডিফেন্সে বলতে পারে যে হ্যাঁ, এখন তো আমাকে তাহলে পানিশমেন্ট দিবে, কিন্তু সেটা কি পানিশমেন্ট হবে? ইনহ্যান্স পানিশমেন্ট। ঠিক আছে। তো এই জন্য আপনাকে সেই প্রিভিয়াস যে কনভিকশন, সেটার ফ্যাক্ট, ডেট, প্লেস এবং প্রিভিয়াস, এগুলো আপনাকে চার্জের মধ্যে লিখতে হবে। ক্লিয়ার? আপনার রায়টা দেওয়ার আগে। এবং যদি আপনি সেটা অমিট করেন, কোনো সমস্যা নেই, আপনি ইউ ক্যান অ্যাড ইট এনি টাইম বিফোর পাসিং দ্য সেন্টেন্স। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। স্যার। তাহলে প্রিভিয়াস কনভিকশন আমাদেরকে দিতে হয়। আমি না ভাবি যে ধরেন একদিনেই একদম 240 পর্যন্ত পড়ায় ফেলবো, কিন্তু একটা ধারা পড়াইতে অনেক চলে যায়, সময় আলোচনা চলে যায়। আপনারা কি আলোচনাগুলো এনজয় করেন, নাকি খুব দ্রুত চলে যায়, এটা চান, কোনটা? বলুন তো। স্যার আলোচনাটাই এনজয় করি। ওকে। বাকিদের কি অবস্থা, বাকিদের? নিশি বলুন তো। স্যার আমি আলোচনাটাই এনজয় করি, প্রবেশন গুলো তো আমি নিজেও জানি, তখন আলোচনা করলে আমার মাথায় থাকে যে এটার সাথে এটা রিলেটেড। ওকে, ঠিক আছে। তো চলেন তাহলে আমরা এই যে এখানে একটা ইলিস্ট্রেশন দেখি। বলতেছে যে স্যার এই প্রিভিয়াস কনভিকশন নিয়ে একটু বলি, যে প্রিভিয়াস কনভিকশনের ব্যাপারটা যখন চার্জে থাকে তখন 17তম জুডিশিয়ারিতে আসছিল যে একটা কোশ্চেন এরকম ছিল যে সে আগে একটা খুন করেছে, পরবর্তীতে তার এগেনস্টে আরেকটা এরকম খুনের রিলেটেড বা বা আগে একটা চুরি করেছে, পরবর্তীতে আরেকটা চুরি রিলেটেড তার এগেনস্টে একটা মামলা হয়। তো যে পূর্বে যে চুরি করেছে সেটা কি হবে, তখন এরকম আসছিল যেটা ফ্যাক্ট এন্ড ইস্যু হবে, কারণ এটা অলরেডি চার্জে উল্লেখ করা আছে। তো exact- তখন এটা পারিনি আমি, মানে এটা সঠিক। প্রমাণিতই ধরে নেওয়া হবে, এবং তখন আপনি তাকে এনহেন্স পানিশমেন্ট দিবেন, এবং সেটা সেটা আপ টু 10 ইয়ার্স এবং যাবজ্জীবন হতে হ্যাঁ, 75 এটা বলে কারণ লাইফ, করে। লাইফ এবং আপ টু 10 ইয়ার্স, 75। সবাই নোট নেন, এই যে নিশি বলছে 75 ধারা, লাইফ, যাবজ্জীবন ইমপ্রিজনমেন্ট এবং আপ টু 10 ইয়ার্স, মানে সেটা তাহলে 1 বছর থেকে 10ও হইতে পারে। ঠিক আছে, যেটা যেভাবে হয় সেম 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 পানিশমেন্ট হবে। তবে শর্ত হচ্ছে কি, +3 ইয়ার্স পানিশমেন্ট হইতে হবে। কত? +3 ইয়ার্স। প্লাস 3 ইয়ার্স পানিশমেন্ট হওয়া লাগবে আগের মামলায়। হ্যাঁ, তার মানে এনহেন্স পানিশমেন্ট আমরা কখন দিব, যদি আগের মামলাতে সে 3 বছর প্লাস এর মানে এই ধরনের কোনো পানিশমেন্ট পেয়ে থাকে, ইমপ্রিজনমেন্ট পেয়ে থাকে। তখন গিয়ে সেটা আমরা আমলে নিব। কি জন্য? টু এনহেন্স দ্য পানিশমেন্ট বা এনহেন্স পানিশমেন্টের ক্ষেত্রে। ওকে। তো এখানে একটা ডেফিনিশন আমরা দেখি যে উইদিন দ্য ডেফিনিশন অফ মার্ডার, এই যে এটা আমরা আলোচনা করছি। যেমন আপনি যখন কারো বিরুদ্ধে মার্ডারের অভিযোগ আনবেন 302-এ, অবশ্যই আপনি লিগ্যাল কন্ডিশন বুঝছেন তো? লিগ্যাল কন্ডিশন মানে কি, অবশ্যই এটা কোনো এক্সেপশনের মধ্যে নাই। এক্সেপশনের মধ্যে পড়লে তো এটা মার্ডার হবে না। তার মানে আপনি শিওর যে ঘটনার রেকর্ড গুলো দেখে বুঝছেন যে এটা মার্ডারের এক্সেপশন আছে না, ওই যে 5টা যেগুলো নট অ্যামাউন্টিং টু মার্ডার হয়, মনে আছে? প্যানেল কোড পড়ানোর সময় একদম সহজ করে শিখাই দিব, 5 এক্সেপশনস এই যে লেখা আছে। তো 5 এক্সেপশনের মধ্যে যদি পড়ে, এটা কি মার্ডার হয় নাকি নট অ্যামাউন্টিং টু মার্ডার হয়? নট অ্যামাউন্টিং টু মার্ডার হয়। মানে আপনি যখন, মানে বিষয়টা আমি খুব খেয়াল করে বলি, ধরেন আমি যখন বলতেছি যে এখানে সবাই মেয়ে, তার মানে আমি মেক শিওর করছি এখানে কোনোটাই কোনোটাই কি নয়, ছেলে নয়। কি? তার মানে আমি যখন বলতেছি দিস ইজ মার্ডার, মানে তোমার বিরুদ্ধে মার্ডার অভিযোগ আনা হচ্ছে, তার মানে আই মেড শিওর অল দ্য লিগাল কন্ডিশনস ওয়ার ফুলফিল, লাইক এখানে এক্সেপশনের মধ্যে কোনোটাই পড়ে নাই, তার কোনো কাজ কোনো এক্সেপশনের মধ্যে পড়ে না। এটা পিওরলি একটা, এটাই এখানে বলা হচ্ছে। এগুলো এটাকে এটা আর আলোচনা করে সময় নষ্ট করার দরকার নেই। তারপর এখানে বলা হচ্ছে 326-এর অভিযোগ যখন আপনি কারো বিরুদ্ধে আনবেন,
আপনি অবশ্যই খেয়াল করবেন সেখানে 335 ছিল না। তার মানে 335 মানে কি, যে কাউকে প্রভোকেশনে মারা। আপনি যদি হ্যাঁ, কাউকে করেন, আপনারে একটা গালি দিল, বললো যে ব্রাজিল ফাজিল, এটা বলার পরে আপনি ওরে ঘুষাই দিলেন, বুঝছেন, বা কিছু দিয়ে বাড়ি মেরে দিলেন, তখন এইটা তো আর 326 এর মধ্যে পড়বে না। এটা কিসের মধ্যে আসবে? 335। তো 335 এর মধ্যে যদি আসে, তাইলে তো এটা 326 হচ্ছে না। ওই যে যেটা একটা উদাহরণ দিলাম, যে এখানে সবাই ছেলে মানে এখানে কোনো মেয়ে নাই, এখানে সবাই মেয়ে মানে এখানে কোনো ছেলে নেই। তার মানে 326 এর যখন অভিযোগ আপনি আনবেন, তার মানে এটা কোনো এক্সেপশনের মধ্যে পড়ে পড়ে নাই। এটাকে বলা হচ্ছে লিগ্যাল কন্ডিশন ফুলফিল করছে। ওকে। এই যেটা একটু আগে বলছিলাম যে সংজ্ঞার ধারায় নয়, শাস্তির ধারায় চার্জ গঠন করতে হবে। 300 ধারায় নয়, কত ধারায় চার্জ হবে? 302। এই যে কি লিখছে, বাট দ্য সেকশন আন্ডার হুইচ দ্য অফেন্স ইজ পানিশেবল মাস্ট ইন ইচ। এটা হচ্ছে যেটা ডিফাইন করছে ওইটার আন্ডারে হবে না, কিন্তু কোনটার আন্ডারে হবে? পেনাল সেকশন। পেনাল সেকশন, যেখানে পানিশেবল করা হয়েছে। সুন্দর একটা শব্দ উচ্চারণ করছে আমাদের হাসান, বলছে পেনাল সেকশন। মানে যে সেকশন কি করছে, পেনালাইজ করছে। কাকে পেনালাইজ করছে? ওই অফেন্সটাকে। তারপর হচ্ছে আপনি আহ আর যদি কোথাও কোনো ধরনের অপরাধের সংজ্ঞা না দেওয়া থাকে, তাহলে ওই অফেন্সের যে হেডিং এ যেটা বলা আছে সেই সেই হেডিং গুলো ইউজ করে আপনি চার্জের ভাষাটাকে লিখবেন। আর এখানে আপনাদের জন্য আমি কিছু কেস তো বলছি, বলা হচ্ছে বিচার শেষে ভিন্ন অপরাধে সাজা দেওয়া হলে, ধরেন আপনি তাকে চার্জ করছেন হচ্ছে, ধরেন কথা কথা আমি যদি আপনাদেরকে বলি, যেমন 412 ধারায় চার্জ করছেন কিন্তু 395 ধারায় সাজা দিয়ে দিচ্ছেন, এটা বেআইনি হবে। বিচার করছেন, চার্জ গঠন করছেন এক ধারায় 412-তে, সাজা দিয়ে দিচ্ছেন 395-তে, এটা কি হবে? বেআইনি হবে। কেন বেআইনি হবে বলেন তো? কারণ কেন বেআইনি হবে? কারণ সে তো 412 আন্ডারে ডিফেন্স নিচ্ছিল, তখন 395 ডিফেন্স সে নিচ্ছিল না। এক্স্যাক্টলি, কারণ সে নিজেকে প্রপারলি ডিফেন্স করতে পারে না। সে জানেই না যে তার আদালত তাকে মনে মনে 397 ধারায় ধরতেছে। সে তো জানেই না। এই জন্য বলে যে কোর্ট কাচারি আইন এগুলা মানে ফেয়ারনেসে ভরপুর থাকতে হবে। ফেয়ার 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 ফেয়ারের উপরে কোনো কিছু নেই। আমরা একটা 2012 সালে একটা টর্ট ল মুট করার জন্য ইন্ডিয়াতে গেছিলাম। তো আমরা ওখানে পুনে ইউনিভার্সিটির হারাইছি একটা, শুধু একটা টার্ম দিয়ে। এটা ছিল মানে এটা একটা টর্ট ল মুট ছিল, এটা কন্ট্রাক্টের উপরে। তো আমরা বলছিলাম যে এই কন্ট্রাক্টের মানে স্টিপুলেশনটা, দো ইটস নট ইলিগাল, বাট এটা ছিল কি, আনফেয়ার। এটার উপর বেস করে কিন্তু আমরা ওই মুডটা জিতে আসছিলাম। তো এই ফেয়ারনেস শব্দটা খুবই মানে মানে বিশাল একটা মানে আইনের জগতে। আপনি তাকে সাক্ষী টাকি সবকিছু নেওয়াচ্ছেন, তার নলেজও আছে, তার লয়ারও প্রস্তুত 412 ধারায় ফাইট করতে, সাজা দিয়ে দিয়েছেন 395-তে। তারে চার্জ করছেন 201 ধারায়, সাজা দিয়ে দিয়েছেন 302 ধারায়। এটা পুরোটাই কি হবে? আনফেয়ার হবে, রেজাল্ট কি হবে? বেআইনি। হবে নালিফাইড, মানে উড নট স্যার 325-এর তো 323-এ দেওয়া যাবে, তাই না? মানে যদি গ্রিভাস কোনো সেকশনে, মানে প্যানালাইজ সেকশনে চার্জ করা হয়, এটাতে আবার সিম্পলটাতে দেওয়া যায়। এই বড়টা হইলে ছোটটাতে দেওয়া যাবে, ঠিক আছে? বুঝা গেছে? বড়টার বড়টার সে মানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, পরে দেখা গেল যে ছোটটা করছে, তো সেটা তো ইজিলি দেওয়া যাবে। মেজর হইলে মাইনর হইলে, এগুলো আমরা সামনে আলোচনা করবো, খুবই ইজি এগুলো ব্যাপার না। খালি মাথাটা ক্লিয়ার রাখেন। 222-এ আসেন, তাহলে 221-এ আলোচনা বুঝছেন তো সবাই মোটামুটি? বুঝা গেছে না? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ওকে, আমি যদি আর একটু শর্ট করে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে চার্জে হচ্ছে অপরাধের বর্ণনা দিতে হবে। এই যেখানে আমি একটু শর্ট করে বলে ফেলতেছি, আপনারা একটু চোখ কান খোলা রাখেন। অপরাধের বর্ণনা দিতে হবে, অপরাধের নাম দিতে হবে, যে নামটা হচ্ছে আইনে দেওয়া আছে। তারপরে যদি নাম না থাকে তাহলে ডেফিনিশনে যতটুকু বলা আছে ওটুকু দিতে হবে, যাতে করে অপরাধটা সে চিনতে পারে। তারপরে যে ল এর বিরুদ্ধে অপরাধটা হয়েছে সেই ল এবং সেই ল এর ধারা দিতে হবে। তারপরে কারো বিরুদ্ধে চার্জ গঠন করা মানে হচ্ছে চার্জ গঠন করার মতো সকল লিগাল কন্ডিশন ফুলফিল করা হয়েছে, যেটা একটু আগে বলছিলাম, যে যখন আপনি মার্ডারের চার্জ কারো বিরুদ্ধে করবেন, লিগাল কন্ডিশন হচ্ছে এটা কোনো এক্সেপশনের মধ্যে পড়ে নাই। তারপরে চার্জের ভাষা হবে ইংলিশে অথবা আদালতের ভাষা, বাংলা কথা এখানে বলা নাই। আর প্রিভিয়াস কনভিকশনকে আপনি মাথায় নেবেন, যদি সেটা চার্জশিটে দেওয়া থাকে যে দিস পার্টিকুলার অ্যাকিউজড ওয়াজ প্রিভিয়াসলি কনভিক্টেড ইন পার্টিকুলার কেস অ্যান্ড হি ওয়াজ কনভিক্টেড ফর 3 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস 3 ইয়ার্স থাকতে হবে, তাহলে আপনি প্রিভিয়াস কনভিকশনের ব্যাপারটা আমলে নেবেন। কি জন্য? পানিশমেন্ট এনহ্যান্স করার ক্ষেত্রে। এটা হচ্ছে পেনাল কোডের 75 ধারায়। তারপরে এই তো
এই তো শেষ। আর লাস্টে হচ্ছে এই যে যদি কোনো ডেফিনেশন বা কোনো কিছু না থাকে তাহলে ওই ওই ধারার যে ভাষা সেই ভাষাতে আপনি আপনার চার্জটা রেডি করবেন। আর চার্জ গঠন এক ধারাতে করলেন, আরেক ধারা যদি আপনি তাকে সাজা দেন সেক্ষেত্রে সেটি বেআইনি হবে, কারণ সে তাকে কি করতে পারেনি, ডিফেন্ড করতে পারেনি। যদিও সামনে কিছু এক্সেপশন আপনারা দেখবেন, যেমন চার্জ করছে থেফটে, কিসে, থেফটে, আর পরে পাওয়া গেছে কি ক্রিমিনাল ব্রিচ অফ অফ ট্রাস্ট। ঠিক আছে, 379-তে পাইছে, পরে 406-এ সাজা দিছে। এটা কি এটা কি বেআইনি হবে বলেন, কমন সেন্স? এটা করা যাবে। বেআইনি। বেআইনি হবে? বেআইনি হবে? স্যার এটা দেওয়া যাবে। দেখি আপনারা 3-4 ভাগ হয়ে যান এক একজনে। বেআইনি হবে? হাসান কি বলে, বেআইনি হবে? বেআইনি হবে না, কারণ থেফট আর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট কিন্তু ওই যে বলে না, একই একই লাইনের অপরাধ, মানে একই রকমের অপরাধ। একটা হচ্ছে তাকে এনট্রাস্টমেন্ট করছে, আরটা হচ্ছে যা সে চুরি মানে হচ্ছে মানে কি বলে মালিকের কনসেন্ট ছাড়া নিয়ে গেছে। আরটা হচ্ছে সে এন্ট্রাস্টেড ছিল উইথ দ্য প্রপার্টি, দেন সে এটা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করছে। দুইটা কিন্তু সেম টাইপস এর অপরাধ। এবং সে কিন্তু এতদিন ধরে নিজেকে থেফটের এগেনস্টে নিজেকে ডিফেন্ড করে আসতেছিল। সো হি ওয়াজ ডিফেন্ডিং হিমসেলফ, হি নোজ দ্য ফ্যাক্টস। সে কিন্তু ফ্যাক্ট জানে, কি জানে, ফ্যাক্ট জানে। এই যে এই ফ্যাক্টের নলেজটা খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে 412 আর 395 কিন্তু ফ্যাক্ট টোটালি আলাদা, 201 302 এর ফ্যাক্ট টোটালি আলাদা, বাট থেফট এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের ফ্যাক্ট 98% কি সেম। এই জন্য থেফট থেকে আপনি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টে তাকে সাজা দিতে পারবেন, বিকজ দ্য অ্যাকিউজড নোস হোয়াট হি ওয়াজ ডুইং, হি ইজ ডিফেন্ডিং। তার লয়ার সবাই জানে। জাস্ট বিকজ এখন ধারাটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে সাজা দেওয়াটা কি হবে না, বেআইনি হবে না, বিকজ 98% অফ দ্য ফ্যাক্টস আর সিমিলার এই থেফট থেকে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টে জাম্প করার ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝছেন? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আসেন 222 ধারা, পার্টিকুলার অ্যাজ টু টাইম প্লেস এন্ড। এখানে টাইম প্লেস এন্ড পার্সন দিছে, আর আমরা বলি যে টাইম প্লেস এন্ড ম্যানার। তাহলে ম্যানারটা কই? ম্যানারটা 223-এ কোথায় আছে? ম্যানার কোথায় আছে? 223। কিছুদিন আগে নাসির তামিমের একটা কেসে আমাদের ঢাকা ইউনিভার্সিটি দুলুভাই খালি একটা কথা বলতেছিল যে কোনো একটা অপরাধ প্রমাণ হইতে হইলে অবশ্যই 3টা জিনিস প্রমাণিত হইতে হবে। কি কি? টাইম, প্লেস, আর একটা কি, প্লেস, পার্সন, ম্যানার। অ্যাডভার্ব। মানে কি, ইংলিশ গ্রামারে পড়ছেন না অ্যাডভার্ব? কোথায় ঘটছে? আমরা এটাকে কি বলতাম না, পিএমটি না কি বলতাম না, এরকম করে একটা পড়ছি যে টাইম, স্যার এমপিটি, ম্যানার আগে, প্লেস সবার শেষে, টাইম। ম্যানার, প্লেস, টাইম লাগে। যে সাবা এখানে আছে, আইএলস ইনস্ট্রাক্টর, শি গট 8 ইন আইএলস। আপনারা কেউ চাইলে আইএলস তার কাছে পড়তে পারেন। ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম, এমপিটি। তো এই ম্যানার প্লেস টাইমটা আমাদের চার্জও আছে, যদিও এখানে পার্সন লিখছে, কারণ অপরাধ তো কারো বিরুদ্ধে হয় না, কোনো ব্যক্তি বিরুদ্ধে হয় না, ব্যক্তি অথবা কি বস্তু। বাট বেসিক্যালি ইটস এগেনস্ট দ্য হোয়াট, এগেনস্ট দ্য ব্যক্তি, কারণ বস্তুটা তো কোনো ব্যক্তির মালিকানার আন্ডারে থাকে। তার মানে অপরাধ কার বিরুদ্ধে হয়? বেসিক্যালি কার বিরুদ্ধে হয়? কোনো ব্যক্তির বিরুদ্ধে। ব্যক্তির বিরুদ্ধে। তো এই ম্যানার প্লেস টাইমটা আমাদেরকে দেখতে হবে। ম্যানার প্লেস টাইম এমন ভাবে স্টেট করতে হবে যাতে করে আমাদের একিউজ সাহেব মিসলিড না হয়। কি হয়? মিসলিড না হয়। আপনি যদি ম্যানার প্লেস টাইম যদি স্টেট করতে ভুলে যান, তাহলে সে নিজেকে ভালোভাবে কি করতে পারবে না, ডিফেন্ড করতে, ডিফেন্স করতে। ডিপেন্ড করতে পারবে না, ট্রায়ালটা কি হয়ে যাবে? ভিসিএটস হয়ে যাবে। কি হয়ে যাবে? ট্রায়াল। বিশেষ হয়ে যাবে। এই জন্য বলো দ্য চার্জ শ্যাল কন্টেইন সাচ পার্টিকুলার অ্যাজ টু টাইম প্লেস অফ দ্য অ্যালিজড অফেন্স, এবং এবং কার বিরুদ্ধে হয়েছে সেই লোকের নামটা এগুলো সব দিতে হবে। এখানে আর কিছু বলার দরকার নাই। আর যদি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয় সেক্ষেত্রে উম সেক্ষেত্রে ডেট গুলো দিতে হয়। কি দিতে হয়? ডেট, এবং গ্রস অ্যামাউন্টটা দিতে হয়। এক্সাক্ট মানে আইটেমস এবং এক্সাক্ট ডেট দেওয়া দরকার নাই, জাস্ট বলবেন যে 1/1/26 থেকে 1/12/26 পর্যন্ত এই মানে আসামি মিস্টার কামাল মিস্টার খালেদের কাছ থেকে 10 লক্ষ টাকা কি করছে? আত্মসাৎ করছে। কি করছে? আত্মসাৎ করছে। এখন এটাই এভাবে কেন লেখা হয়? ধরেন
এই আত্মসাৎ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের ক্ষেত্রে প্রচুর ট্রানজাকশন হয়। এখন প্রত্যেকটা ট্রানজাকশন লিখতে গেলে তো ভাই 3 পাতা হবে। এই জন্য কিভাবে লেখে, যে গ্রস অ্যামাউন্টটা লেখে এবং ওই শুরুর ডেট এবং শেষের ডেটটা লেখে। মানে এক্সাক্ট ডেটটা লেখার কোনো দরকার পড়ে না। তবে এই শুরুর ডেট এবং শেষের ডেটটা কোনোভাবেই 1 বছর অতিক্রান্ত করবে না। কি করবে না? 1 বছরের বেশি সময় হবে না। এই যে দেখছি অর্থ আত্মসাতের মামলায় সর্বোচ্চ কত দিনের অপরাধকে একটি চার্জ করা যায় বলেন তো? 1 বছরের অপরাধকে। ভেরি গুড, 1 বছরের। এখন যদি আমি যদি দেখি, ধরেন আরেকটা প্রশ্ন করি, 1/1/26 থেকে 1/12/23, তাহলে এখানে কয় বছর হয়ে গেল? সরি 23 না, আমি সরি, মানে 28। এখানে কয় বছর হয়ে গেল? 2 বছর। তাহলে এখানে কয়টা চার্জ আনতে হবে? 2টা চার্জ আনতে হবে। 1 বছর 1 বছর করে। ক্লিয়ার? তাহলে অর্থ আত্মসাতের মামলা বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মামলায় কি হবে? কত দিনের অপরাধকে চার্জ? একটা চার্জে 1 বছরের অপরাধ কেনা যাবে। এখানে কি লেখা আছে? একটি, মানে বছরের জন্য একটি চার্জ। তাহলে 1 বছর পার হয়ে গেলে বাকিটার জন্য আরেকটি চার্জ। ক্লিয়ার? এই ক্লিয়ার স্যার? জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ক্লাসরুমে টিচাররা ভেঙে দেয় না, এটা কিন্তু আমি 100% শিওর। কারণ আমাদের দিছে কোনো টিচার এগুলো ভেঙে? দেয় নাই না স্যার। স্যার। সেটাই, এটা সবাই আমরা এটা সাফার। ওকে, এবার আমরা চলে আসি ফর্ম অফ চার্জ। তাহলে আমরা আলোচনায় গেল হচ্ছে কি, উপরে উপরে আলোচনায় গেল পার্টিকুলার্স কি কি থাকবে। এখন ফর্ম অফ চার্জ, যে চার্জটা কেমন হবে। এই যে এখানে বলা আছে ম্যানার আসছে, পাইছেন ম্যানার? হ্যাঁ স্যার, 300 হ্যাঁ। 230 দিন করে। তো হোয়েন দ্য নেচার অফ দ্য কেস, মানে ম্যানারটা কি হয় জানেন? কারণ ম্যানারটা বললে আমি ওই অপরাধটার কি সম্পর্কে জানি? নেচার সম্পর্কে জানি। কি সম্পর্কে জানি? নেচার। The when the case is such that the particulars mentioned in section 221 do not give the accused sufficient notice, মানে উপরের, আমি তাকে ধরেন 221-এ তাকে আমি জিনিসটা স্টেট করলাম, বললাম, হ্যাঁ, তাকে তার ভাষায় সুন্দর করে বুঝাই বললাম। 222-এ হচ্ছে তাকে আমি টাইম বললাম, প্লেস বললাম, তাতেও সে বলতেছে মানে সে বুঝতেছে না, সে বলতেছে হা করে তাকায় আছে। তাইলে তখন আমি তাকে আরো ক্লিয়ার করার জন্য কি বলতে হবে? ম্যানার বলবো কিভাবে করেছে আমার সাথে অপরাধটা। সে তখন বলতেছে জি স্যার, সরি স্যার, বুঝি নাই স্যার, বুঝি নাই স্যার। তখন বলতে হবে আচ্ছা বুঝাচ্ছি, তুমি এবার ম্যানার বলবে। সো এই 221, 222 এবং 223 এভাবে করে, 221-এ এসে স্টেটমেন্ট অফ দ্য অফেন্স, অপরাধটা বলে। 222-এ হচ্ছে টাইম এন্ড প্লেস বলে। 223-এ কি বলে? ম্যানার বলে। ঠিক আছে? পরীক্ষা এরকম আসতে পারে যে অভিযোগ গঠনের সময় অপরাধের ম্যানার সম্পর্কে বলার জন্য বলা হয়েছে কোন ধারায়? 223। তো এই যে ধর, চুরি করলে কিন্তু কোনো ম্যানার বলা লাগে না, কারণ চুরি কেমন হয় এটা সবাই জানে। জাস্ট ইসের কাছ থেকে, মানে মালিকের কাছ থেকে সরাইলেই চুরি। এখানে কিন্তু ম্যানার বলতে হবে না, এবং ম্যানার না বললে, মানে দ্য চার্জ নিড নট সেট আউট দ্য ম্যানার। এখানে ইলাস্ট্রেশন গুলোর মধ্যে কোথায় কোথায় ম্যানার বলতে হবে না এটা বলা হচ্ছে। কিন্তু যদি চিটিং হয়, চিটিং জিনিসটা তো একটা বাইরে জিনিস না, অ্যাবস্ট্রাক্ট না? হ্যাঁ। কাউকে আপনি হচ্ছে ডিসিভ করতেছেন, তো এক্ষেত্রে আপনাকে ম্যানারটা বলতে হবে, নাহলে সে বুঝো না যে এক্স্যাক্টলি কেমনি চিটিং। ধরেন তার কাছে যেটা চিটিং, আপনার কাছে এটা হচ্ছে স্রেফ একটা উইথড্রয়াল, বা বা এটা স্রেফ একটা নর্মাল ফ্যাক্ট। কিন্তু তাকে যখন আপনি বুঝাই বলবেন যে ভাই এই কারণে বিষয়টা চিটিং এর মধ্যে পড়তেছে, তখন সে বুঝবে ও আচ্ছা আচ্ছা, তাইলে তো আমাকে এখন ভালো একজন লয়ারের সাথে কাছে যাইতে হবে এবং আমাকে ডিফেন্ড করতে হবে। সো যখন চিটিং হবে তখন সেক্ষেত্রে অবশ্যই দ্য চার্জ মাস্ট, কি লেখছে? মাস্ট সেট আউট দ্য ম্যানার। ম্যানার বলতে হবে। থেফট হবে নট, তখন কি ম্যানার বলার দরকার নেই। তাহলে দেখেন পরীক্ষা যদি এরকম আসে যে কারো বিরুদ্ধে চিটিং এর অভিযোগ আনা হলো, সেক্ষেত্রে ম্যানার বলাটা কি বাধ্যতামূলক? তখন বাধ্যতামূলক, বাধ্যতামূলক নয়, অপশনাল, না বললে ক্ষতি হবে না, আপনি কি দিবেন? উত্তর কি দিবেন? বাধ্যতামূলক। তারপরে একজনের বিরুদ্ধে আপনি ফলস এভিডেন্স আনার জন্য তাকে প্রসিকিউট করতেছেন 211 ধারায়। ফলস এভিডেন্স কি 211-তে না কততে? আচ্ছা যাই হোক, এটা দেখে নিন। তো সে কেমনে ফলস এভিডেন্স নিয়ে আসছে এটাও তাকে বলতে হবে, এই জন্য সেখানে মাস্ট সেট আউট। তার মানে আমরা অফেন্স পাইলাম চিটিং এবং ফলস এভিডেন্সের ক্ষেত্রে অবশ্যই ম্যানারটা বলতে হবে। ম্যানার বলতে হবে। তারপর একজনের বিরুদ্ধে বলছে তুমি পাবলিক সার্ভেন্টকে পথ আটকাইছো, তার কাজে বাধা দিছো, অবশ্যই তাকে ম্যানার বলতে হবে যে স্যার আমি কেমনে আপনারা বাধা দিছি। এমন তো হতে পারে স্যার আমি আমার নিজস্ব কাজ করতেছি। এই জন্য তাকে, যেমন এখানে এখানে কেন ম্যানার বলতে হয় জানেন? এখানে সবার একটা ইনিশিয়াল ডিফেন্স থাকে। যেমন এখানে বি বলতেছে স্যার
আমি তো আপনাকে বাধা দিই নাই, আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি। তারপরে এখানে ফলস এভিডেন্সের ক্ষেত্রে বলতেছে স্যার আমি যা জানি তাই বলতেছি, আই এম নট গিভিং এনি ফলস এভিডেন্স। চিটিং এর ক্ষেত্রে বলতেছে স্যার আমি কেমন চিটিং করলাম, আমি তাকে এটা করতে বলছি স্যার, এটা তো স্যার চিটিং হয় না। মানে সব ক্ষেত্রে একটা ইনিশিয়াল একটা ডিফেন্স থাকে, এই জন্য সেখানে কি বলতে হয়, ম্যানার। মেনাতে বলতে হয়। যাক, আপনারা বুঝতে পারছেন। দেখেন, এ এ মার্ডার করে ফেলাইছে, কি করে ফেলাইছে, মার্ডার। তো কেমনে মার্ডার করছে এটা ম্যানার বলা দরকার আছে? মার্ডার হয়ে গেছে, একটা মানুষ মরে গেছে, ম্যানার বলা দরকার আছে? বলেন। দরকার নেই। ম্যানার জানলে তো আদালত জেনেই গেল অপরাধটা কেমন হয়েছে। ধরেন একটা হাজবেন্ডকে তার ওয়াইফ কিলিং এর মামলায় নিয়ে গেছে, এখন ওখানে তো আর হাজবেন্ডকে বলতে হবে না যে তুমি ঘটনার দিন তোমার স্ত্রীর গলার মধ্যে হচ্ছে ওড়না পেঁচাইয়া চাপ দিয়ে মেরে ফেলছো, নো, এটা বলা দরকার নেই। এটা এটা যদি কোর্ট জানেই, তাহলে তো কোর্ট তো ঘটনাই জানে, সাক্ষী দরকার আছে আর? দরকার। এই জন্য তখন তো প্রুভ হয়ে যাবে। এই জন্য মার্ডারের মামলায়, চুরির মামলাতে ম্যানার বলার দরকার নেই। ম্যানার যেখানে কোথায় কোথায় বলতে হবে আমি শুরুতে বলে দিলাম, সেটা হচ্ছে যেখানে একটা চিটিং। হ্যাঁ, কোথায় কোথায় চিটিং, চিটিং, ফলস এভিডেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে পাবলিক সার্ভেন্টের ওয়ে অবস্ট্রাক্ট করা। রাইট। আচ্ছা, এখান থেকে আর দরকার নেই। এবার আছে ওয়ার্ডস ইন ইন চার্জ টেকেন ইন সেন্স অফ ল আন্ডার হুইচ অফেন্স ইজ পানিশেবল। মানে আপনি চার্জে যে শব্দগুলো ব্যবহার করবেন, হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে কোথা থেকে আপনি নিবেন বলেন তো, কোথা থেকে নিবেন? ওই সংজ্ঞার ধারা, কোনটা ধারা? সংজ্ঞার ধারা বা আইন, যে আইনে আপনি বিচার করতেছেন সেই আইনের সংজ্ঞার ধারা থেকে চার্জের শব্দগুলো আপনি সেখান থেকে নিবেন। এবং এই দুইটা শব্দ মানে চার্জের ওয়ার্ড এবং অপরাধের ডেফিনেশনের ওয়ার্ড সিমিলার, মানে একই অর্থ বহন করবে, ঠিক আছে, একই অর্থ বহন করবে। কেউ যদি এটা কেন বলা হয়, যদি কেউ যদি ধরেন চার্জে আনিত কোনো শব্দ না বুঝে, তাহলে সে ওই আইনটা দেখতে পারে যে এই সংজ্ঞা এটা বলা আছে, যে সেখান থেকে যেন সে তার ডিফেন্স প্রস্তুত করতে পারে। অর্থাৎ চার্জে ব্যবহৃত শব্দগুলোর অর্থ সেটাই ধরা হবে যে আইনের অধীনে অপরাধটি বিচার করা হচ্ছে তার। অর্থাৎ কোন শব্দের যে আইনি অর্থ চার্জেও সেই অর্থই প্রকাশ পাবে। মানে কেউ যদি চার্জের কোনো অর্থ না বুঝে, তাহলে সেটা বোঝার জন্য সে কোথায় যাবে? আইনে ওই যাবে। পার্টিকুলার আইনে যাবে যে আইনের আন্ডারে চার্জ করা হয়েছে। চার্জ দেখাইছি, আবার আছে এফেক্ট অফ এরার্স। এই যে ভুল করলে কি হয়, ভুল করলে কি হয়, আমি বলে দিছে যে ভুল করলে কিছুই হয় না। কি হয় না? ভুল ভুল করলে কি হয় না? ম্যাটেরিয়াল এরর যদি না হয় তাহলে মামলাটা বাতিল হবে না, মানে ওই চলবে। সাবাকে এটা পড়তে বলি, সাবা এটা পড়ো 225। No error in stating either the offense or the particulars required to be stated in the charge, and no omission to state the offense or those particulars shall be regarded at any stage of the case as material, unless the accused was in fact misled by such error or omission, and it has occasioned a failure of justice. ওকে, থ্যাংক ইউ। মানে আপনি কোনো এরর করে ফেললেন, কি করে ফেললেন, কোনো এরর, কোনো ভুল করে ফেললেন, মানে ভুল ধারায় চার্জ করে ফেললেন, নাম ভুল করে ফেললেন, বা ঘটনার টাইম টেবিল কিছু ভুল করে ফেললেন। আরেকটা হচ্ছে আপনি ইচ্ছে করে কোনো কিছু বাদ দিচ্ছেন, মানে আপনি কি করলেন, অমিশন করলেন। কি করলেন? অমিশন। আপনি হচ্ছে মিরপুরের জায়গায় টাইম লিখতে ভুলে গেছেন বা বাবার নাম লিখতে ভুলে গেছেন। সো দিস কল্ড এরর অ্যান্ড অমিশন। মানে আপনি হয়তো ভুল করছেন বা আইদার কোনো কিছু লেখেনি নাই, ওকে, এগুলো কোনোটাই কি হবে না, ম্যাটেরিয়াল হবে না। কি হবে না? এগুলো কোনো ম্যাটেরিয়াল হবে না। মারাত্মক ভুল হবে না। কি হবে না? শেষ। মারাত্মক ভুল হবে না। এখানেই অফ যায়। এরপরে আমরা যাব, কিন্তু যদি এই মারাত্মক ভুলের কারণে কি, এই মারাত্মক ভুলের কারণে যদি কি হয়, অবিচার হয়। কি হয়? অবিচার হয়। যেমন কামরুল হকের জায়গায় আপনি খায়রুল হকের বিচার করে ফেলাইতেছেন, অবিচার হচ্ছে, মারাত্মক। তারপরে আর যদি কি হয়, মিসলেড হয়। কি হয়? মানে বিভ্রান্ত হয়। কি হয়? বিভ্রান্ত। মানে ওই যে যেটা বলছিলাম যে 201 ধারায় করে আপনি তাকে 302 ধারায় সাজা দিয়ে দিচ্ছেন, মিসলিড হয়েছে। তো তাহলে আমরা ইফেক্ট অফ এরার্স, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, রিটেনে আসে, ভাইভাতে আসে, যে চার্জ গঠনের ভুল, এরার, চার্জ গঠনে আপনি কোনো একটা এরার করলেন, তখন কি হবে? বললেন যে স্যার চার্জ গঠনে যদি কোনো অমিশন বা মানে হচ্ছে কোনো এরার করা হয়, বা কোনো মানে অমিশন বলে হচ্ছে যে কোনো কিছু বাদ দেওয়া হয় বা কোনো কিছু ভুল করা হয়, এটা কোনোভাবেই মারাত্মক ভুল হিসেবে ধরে নেওয়া হবে না,
তবে যদি এই ভুল বা অমিশনের কারণে যদি একিউজড মিসলিড হয় বা বিভ্রান্ত হয় তার ডিফেন্স তৈরির ক্ষেত্রে, হ্যাঁ, অথবা এটাকে যদি দেখা যায় যে পুরো প্রক্রিয়াটাই একটা ফেলিয়ার অফ জাস্টিস হচ্ছে বা কজিং মিসক্যারেজ অফ জাস্টিস, সেক্ষেত্রে স্যার আমরা এটাকে তখন মেটেরিয়াল ধরে নিব, মারাত্মক ভুল হিসেবে ধরে নিব। সেক্ষেত্রে হয়তো রিট্রায়াল হবে, না হলে ট্রায়ালটা পুরোটা বাতিল হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে? ক্লিয়ার তো? তাহলে এফেক্ট অফ এরর্স কোথায় আছে? 25। মাথায় রাখবেন। তারপরে আমরা ইয়াতে চলে যাই। যেমন বলতেছে এ কে 242 ধারা চার্জ করা হয়েছে যে হ্যাভিং ইন পজিশন অফ কাউন্টারফেট কয়েন। হ্যাভিং কাউন্টারফেট কয়েন ইটসেলফই তো জাল টাকা। কি জাল টাকা। এখানে তাকে আবার বলতে ভুলে গেছে, মানে আমাদের ম্যাজিস্ট্রেট ভুলে গেছে যে তুমি প্রতারণামূলক ভাবে রাখছো। এটার কারণে কি হবে না? ট্রায়াল এরর হবে না। ভিশিয়েট হবে না। দ্য এরর শ্যাল নট বি রিগার্ডেড অ্যাজ ম্যাটেরিয়াল। এগুলো কিন্তু কিসের প্রশ্ন? রিটেনের প্রশ্ন। এগুলো কিসের প্রশ্ন? রিটেন এবং এমসিকিউর। পুরোটা তুলে দিয়ে বলবে যে এক্ষেত্রে কি হবে, মেটেরিয়াল, ইমেটেরিয়াল বা কিছুই হবে না, কি হবে? আপনি বলবেন যে এক্ষেত্রে ট্রায়াল কি হবে না, ভিসিএস হবে না, বা ট্রায়াল ওকে থাকবে, লিগালি সাউন্ড থাকবে, বা এই ভুলটা মারাত্মক ভুল হিসেবে ধরে নেওয়া হবে না। এখন ইদানিং এই ধরনের প্রশ্নগুলো আসতেছে, হুবহু উদাহরণ তুলে দেয়। যেমন এবারে বার কাউন্সিলের কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। তারপরে ধরেন এই যে যেটা বললাম, চিটিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ চিটিং হয় একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। চিটিং জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট। যেমন ধরেন স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়া লাগে, স্বামী বলে যে তুমি আমার চিটিং করছো, স্ত্রী বলে যে আমি তো করি নাই। কারণ এটা তারা বুঝতেই পারে না, চিটিংটা টোটালি একটা অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা। মানে চিটিং এ কি হয়, কেমনে হয়, এটাকে আমরা আদৌ কোথাও, এটা একটা ফিলিংস। লাইক ধরেন আপনি যেমন কাউকে ভালোবাসা বা ঘৃণা দেখাইতে পারেন না, এটাকে কোথাও একটা আটকাইতে পারেন না, লাইক চিটিং ওই রকম একটা বিষয়। এই জন্য এটাকে একদম ম্যানার, প্লেস, টাইম সহ বলতে হয়। তো আপনি যদি ধরেন চিটিং এর মামলাতে যদি ম্যানার বলতে ভুলে যান, যেটা একটু আগে আমরা দেখছি 223, কোথায় দেখছি? 200 223। চিটিং এর মামলাতে আপনি ম্যানার স্টেট করতে ভুলে গেছেন, এক্ষেত্রে কি হবে? আর ম্যাটেরিয়াল এরর হবে। ইরর হবে, বাট ইরর কখন হবে না? যখন দেখেন এ নিজেকে কি করলো, ডিফেন্ড করলো, কি করলো, ডিফেন্ড করলো, এবং সে নিজের পক্ষে সাক্ষী দিল, তখন কি আর ম্যাটেরিয়াল হবে? তখন ম্যাটেরিয়াল, তখন হবে না, কারণ সে নিজেকে ডিফেন্স করতে পারছে তার মানে সে এরর যেটা থাকা সত্ত্বেও। সেটা বুঝতে পারছে। রাইট। আর একটা মজার বিষয় দেখেন, সেম সেম বিষয় চিটিং এর মামলায় তাকে চার্জ করা হলো, এবং সেখানে ম্যানারটা বলা হয় না। কি হয় নাই? ম্যানার বলা হয় ম্যানার বলা হয়নি, না। বলাতে সে নিজেকে কি করতে পারে নাই? অফার নো ডিফেন্স। ডিফেন্ড করতে পারেনি। জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করেন। এখানে এরিয়ালটা কি ম্যাটেরিয়াল নাকি ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়াল। এগুলো একটু নিজেরা দেখে নেবেন। আরেকটা হচ্ছে ইতে যাই, খুবই মজার। আচ্ছা, যাওয়ার আগে হচ্ছে এতে যাই। এখানে আমি আপনাদেরকে বলে দিই, ধরেন আপনি খোদা বক্সকে মারছেন। কাকে মারছেন? খোদা বক্সকে মারছেন হচ্ছে 21 তারিখে, 21/1/82, কিন্তু চার্জের মধ্যে ভুলে লিখে ফেলছে ধরেন 20/1/82। তো আপনার বিরুদ্ধে অভিযোগও একটা, আসামি সরি মানে হচ্ছে ভিকটিমও একজন, আপনি আর অন্য কোনো মার্ডারের মামলাতে আসামিও না, কিচ্ছু না। তার মানে শুধু এই তারিখটার কারণে কি ট্রায়ালটা এখন ভিসিয়ার্স হয়ে যাবে? এই ভুলটা কি ম্যাটেরিয়াল নাকি ইম্যাটেরিয়াল? এটা ইমেটেরিয়াল, কারণ ওনার শুধু ইমেটেরিয়াল। মানে একটাই চার্জ আনা হয়েছে ওনার এগেনস্টে। তো উনি জানে যে আমার এগেনস্টে যেটা আনা হয়েছে সেটা 21 তারিখেরটাই, সেটা 20 তারিখ আনা হয়েছে। ভেরি উনি গুড, ডিফেন্স নিতে পারবে। ভেরি গুড। তারপরে আরেকটা সেম কাহিনী উদাহরণে না গিয়ে এখান থেকে বলি, মজার মজা আছে। ধরেন তারিখ নিয়ে কোনো বিভ্রান্ত হয় নাই, কিন্তু ঝামেলা হয়েছে এই হায়দার বক্স হুবহু এভাবে দিয়ে দিতে পারে পরীক্ষা। হায়দার বক্স হচ্ছে মারা গেছে, হায়দার বক্স কে যখন মারা গেছে এক্স কে ধরতে সেখানে গেছে হায়দার বক্স, আরেকটার নাম হচ্ছে খোদা বক্স। ধরেন হায়দার বক্স মারা গেছে, তাকে ধরতে গেছে কে? খোদা বক্স। খোদা খুবই বক্স। খোদা বক্স হচ্ছে একজন এসআই। সে কে? একজন এসআই। আছে। আমার কি করছে? একেও মারে ফেলাইছে। এখন তার বিরুদ্ধে কয়জনের কয়জনের তার মার্ডারের? against দুটা মার্ডার কেস, মানে দুটা চার্জ। দুই দুই দুইটা মার্ডার কেস। এখন মজার বিষয় হচ্ছে সে আপনার এই যে খোদা বক্সের যে মার্ডারটা হয়েছে পরে, যেহেতু পুলিশকে মেরে ফেলাইছে, এটার বিচার আগে হচ্ছে, খেয়াল করেন। এবং বুঝতেছেন, এটার বিচার আগে হচ্ছে যেহেতু পুলিশকে মেরে ফেলছে, এবং এখানে সকল সাক্ষী খোদা বক্সের মার্ডার সম্পর্কেই বলছে। কোর্ট কি করছে?
খোদা বক্সের মার্ডার এবং হায়দার বক্সের মার্ডার দুইটার জন্য তাকে সাজা দিয়ে দিয়েছে, এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? এটা ভুল হয়েছে। রাইট, কারণ এই হায়দার বক্সের মার্ডার এই 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 খুনের সাক্ষী তো আলাদা আলাদা না? হ্যাঁ, তাদেরকে কি কোর্ট শুনছে? শুনে নাই। কোর্ট শুধু হায়দার বক্স নিয়ে আছে। কোর্ট বলতেছে আচ্ছা যে আমার পুলিশকে মারা ফেলাইছে, আমি পুলিশের বিচার আগে করি, আর যেহেতু পুলিশ মারতে পুলিশ হচ্ছে এই এই হায়দার বক্সের আসামি ধরতে গিয়ে মরছে, সুতরাং ওইটার জন্য ফাঁসি দিয়ে দিই, মানে একটা আবেগী হয়ে দুইটাতেই তারে সাজা দিয়ে দিল। এখন কি এই ট্রায়ালটা কি সঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে? এটা ব্যাঠিক হলো। তাই ঠিক হয়েছে। দ্য উইটনেস প্রেজেন্ট ইন হিজ ডিফেন্স ওয়ার উইটনেস ইন দ্য হায়দার বক্স, মানে এরা সবাই হায়দার বক্সের কি ছিল? উইটনেস। বা আমাদের এখানে হচ্ছে আমরা বলি যে খুদা বক্সের উইটনেস ছিল। এই ক্ষেত্রে এটাকে আমরা খোদা ধরবো আর কি, এখানে খোদা। মানে মোট কথা হচ্ছে মানে আপনি একজনের সাক্ষী দিয়ে আরেক ফেলাইতেছেন, এটা মারাত্মক ভুল। এবং দ্য এরর ওয়াজ কি? ম্যাটেরিয়াল। ধরেন Material. ভাই রিটেনে তুলে দেয়, অ্যান্সার করতে পারবেন না সুন্দর করে লিখে? হ্যাঁ স্যার, পারবো। গুড। এবার 227 আছে হচ্ছে ইন এনি কোর্ট। এবার হচ্ছে একটা অল্টার, মানে আমরা তো ওই যে বলেন সিপিসিতে অ্যামেন্ডমেন্ট কোথায় করা যায়? অর্ডার অর্ডার কত? 6 রুল ভুলে গেছেন? খেয়ে ফেলছেন সব? স্যার প্লেন মানে ইয়েতে ইস্যুতে তো 14 সাথে করা যায়। কিছু না, সরি, অ্যামেন্ডমেন্ট, প্লেন অ্যামেন্ডমেন্টের কথা। স্যার আমাদের তো চার্জ তো ইস্যু শামিল না, ইস্যু আর চার্জ তো একই, এই জন্য একটু টাইম নিয়েছিলাম। তো ওইটা তো 14 সাথে, ইস্যু কোথায়? 14 সাথে ইস্যু অ্যামেন্ড করা যায়। Sure. একটু দেখে বলুন তো, নাকি আমি একটু দেখবো দেখি, একসাথে দুইটা জিনিস পড়াই দিই। তো তো এটা আমি একবার পড়াইছিলাম, আপনারা আমার পড়াগুলো মনে রাখেন না। উম, না, এটা হচ্ছে 14-5। 14-5 সবাই লেখেন। 14 কত? 5 14/5। লেখেন। 14-5 সবাই লিখছেন? তাহলে বলেন। এই যে এইভাবে নেইবারিং প্রভিশন বলে এটাকে, নেইবারিং প্রভিশন গুলো এভাবে করে পড়তে হয় যে চার্জ আর ইস্যু তো অলমোস্ট সেম জিনিস। তো চার্জ অ্যামেন্ডমেন্ট করা যায় কোথায়? কোথায়? 227। 227। একটু মজার বিষয় আপনাদেরকে দেখাই। 227, রাইট? দেখেন, 14, 7 থেকে 2 গেলে কত? 5। এবার ভুলবেন আর? না স্যার। বানাই দিলাম আপনাদের জন্য, এইভাবে করে একটু মাথাটা খাটাইন, খালি আমার মাথা খাটাবো যে এরকম লাগে। তো 27, 7 দুগুণে কত? বা এইটারে এই যে, আচ্ছা আরো ইজি করে দিই, 227, 7 দুগুণে কত? 14। 7 থেকে 2 গেলে কত? 5। 5। এই যে এই দুইটার সাথে খেলেন, একবার গুণ করেন একবার বিয়োগ করেন, শেষ হয়ে গেছে। এই গুণ বিয়োগ দিয়ে একটা জিনিস আছে, যেমন বিয়োগ মানে হচ্ছে কোনো কিছু কি করা? স্ট্রাইক আউট করা। কি করা? স্ট্রাইক আউট করা। স্ট্রাইক আউট না। তো গুণ দিয়ে কোনো কিছু মিলতেছে না, হোয়াট এভার, বাট স্টিল ওয়ার্কস। মনে থাকবে? থাকবে স্যার। ভুলবেন? না কে বলতেছেন না, কে বলতেছেন? স্যার, আমি নিশি। আচ্ছা, ইফরিত বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হাসান বুঝছো? জি ভাইয়া, বোঝা যাচ্ছে ভাইয়া। টেকনিকটা বুঝতে পারছো? জি জি, এটা যেন সংখ্যার খেলা। সংখ্যার খেলা, রাইট। বলে না ব্রেনের উপর চাপ কম দিয়ে সর্বোচ্চ আদায় করে নিতে হবে, এটাই আমরা এভাবেই পড়তাম। এটা কিন্তু মানে ইট ওয়ার্কস, মানে আপনার, আমার কথা হচ্ছে আমি পাস করলেই হয়েছে, মার্কস পাইলেই হয়েছে, আর বাকিটা বানাই টানায় লেখার তো সক্ষমতা আমার আছে। সো অল আই নিড টু ডু ইজ মেমোরাইজ দোজ নাম্বারস, যেগুলো মাথার মধ্যে একটু ঝামেলা করে। সো 227, 7 সাথে 2 গুণ দিলে হয় 14, 7 থেকে 2 বিয়োগ দিলে হয় 5। 14-5 হচ্ছে সিপিসি তে ইস্যু কি করা? অল্টার করা। পাওয়ার টু অ্যামেন্ড অ্যান্ড স্ট্রাইক আউট ইস্যুস, এটা কোড করে অ্যাট এনি টাইম বিফোর পাসিং দ্য ডিক্রি।
আর এখানে হচ্ছে অ্যাট এনি টাইম বিফোর, বিফোর কি হোয়াট, কিছু আছে নাকি বিফোর? তো আছে তো, বিফোর প্রোনাউন্সিং দ্য জাজমেন্ট, সেম, ওখানে ডিক্রি আর এখানে জাজমেন্ট, মিলে মিলে পড়বেন, খুবই মজা পাবেন। সো এনি কোড বলেছে, এনি কোড মে অল্টার অর অ্যাড অর এনি টু এনি চেঞ্জ, অ্যাড টু এনি চেঞ্জ অ্যাট এনি টাইম, যে কোনো সময়। যদি পরীক্ষা আসে যে শুধু এনি টাইম না দিয়ে উত্তর খুঁজবেন যে রায় প্রচার করার আগে যে কোনো সময়, কি কি খুঁজবেন? এনি টাইম বিফোর জাজমেন্ট ইজ প্রোনাউন্সড, দ্য এভরি সাচ অল্টারেশন এন্ড এডিশন শ্যাল বি, অবশ্যই এই যে যেটা আমরা শুরুতে বলছিলাম যে চার্জ গঠন করার যে কনটেক্সট, যে শানে নজুল, যে ফিলোসফিটা, সেটা হচ্ছে কাকে কি করা, আসামিকে কি করা, কথা বলেন, নোটিফাই করা, জন্য তাকে যখন নোটিফাই করা। আপনি যখন তাকে চার্জটা যখন অল্টার করবেন সে বা অ্যাড করবেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে এটা পড়ে শোনাতে হবে না, ওপেন কোর্টে আবার ডেকে তাকে পড়ে হ্যাঁ, শোনাতে। হ্যাঁ, শোনাতে প্রিন্ট হবে। করতে হবে। কার কাছে? মিস্টার আসামির কাছে। শেষ। তো আজকে আমরা এখানে রাখি নাকি? ভাইয়া এই চার্জ অল্টারেশনের এগেনস্টে মনে হয় যদি কেউ এগ্রি ফিল করে তার মানে রিভিশন মনে হয় করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কোথায় তো কোথায়? যার এগেনস্টে আপিল করা যায় না, সবকিছুর এগেনস্টে রিভিশন করা যায়। তো আপিলের জন্য তো প্রভিশন গুলো দেয়া আছে যে এটার এগেনস্টে আপিল করা যাবে, ওই স্পেসিফিক জিনিসগুলো বাদ দিয়ে সবকিছুর এগেনস্টে তো আমরা রিভিশন করতে পারি। রাইট। এটা কততে যাবে এই রিভিশনটা বলেন? 436। আর আরেকটা আছে। 439A 537 লাখ। ও হ্যাঁ, 500 চার্জ নিয়ে 537 দেখেন ডিল করে। ওকে, তাহলে আজকে আমরা এখানে রেখে দিই নাকি, নাকি আরেকটু আগাবো? আচ্ছা আরেকটু আগাই, একটু শেষ করে দিই। সেটা হচ্ছে যখন আপনি এভাবে এরকম অল্টার বা এডিশন করবেন, তখন যদি আপনি দেখেন যে, খেয়াল করেন দুইটা জিনিস, আপনি যখন অল্টার বা এডিশন করবেন তখন যদি দেখেন যে এই অল্টার বা এডিশনের কারণে অপরপক্ষ প্রেজুডিস হবে না, মানে আমাদের আমাদের এটা হচ্ছে, টেস্টটা হচ্ছে প্রিজুডিস, প্রিজুডিস না, সাথে সাথে ট্রায়াল অন, ট্রায়াল কি অন, প্রিজুডিস হ্যাঁ, ট্রায়াল কি হবে, সাসপেন্ড করে দিবে। ট্রায়াল অফ যাবে, অথবা নিউ ট্রায়াল হবে। মানে ট্রায়াল অফ না বলে আমরা বলবো ট্রায়াল নিউ ট্রায়াল হবে, অথবা অফ মানে কি অ্যাডজন হবে আর কি, কি হবে অ্যাডজন, এই যে নিউ ট্রায়াল অথবা অ্যাডজন দ্য ট্রায়াল, এটা হচ্ছে প্রিজুডিস। ওকে, এটা হচ্ছে কি প্রিজুডিস যদি হয়, প্রিজুডিস কি বোথ পার্টি, কিন্তু অ্যাকিউজড এবং প্রসিকিউটর বোথ পার্টি, তার মানে এটা হচ্ছে প্রিজুডিস ইয়েস, সেক্ষেত্রে নিউ ট্রায়াল এবং অ্যাডজন দ্য ট্রায়াল। আর হচ্ছে প্রিজুডিস নো, সেক্ষেত্রে ট্রায়াল কি, ট্রায়াল চলবে, ট্রায়াল চলবে। ওই যে আপনাদেরকে পড়াইছিলাম না, 197 পড়াইছি, 197 পড়াইছিলাম, তারপর 195 পড়াইছি, যেখানে গভর্নমেন্টে কি লাগবে, এই গভর্নমেন্টের স্যাংশন কোন ধারায় লাগবে বলেন? 196। একটাও তো হইলো না, 196। স্যার 96, 197। তাহলে তো হয়েছে। স্যার 96 গভর্নমেন্টের অথরিটি মানে লাগবে, আর 97 স্যাংশন লাগবে। হুম। তো তো এই যে ওদিন আপনারা বলছিলেন না যে ভাইয়া তাহলে স্যাংশনের ইস্যুটা কখন আসবে, কখন আসবে, এটা আসবে হচ্ছে কখন, এই চার্জ গঠনের সময়, কখন আসবে চার্জ গঠন, চার্জ গণনার সময়। একটা অফিসের চার্জ করতেছেন ধরেন 124, হ্যাঁ, আপনি তখন চার্জটা, এই সরি তখনই আপনি দেখবেন যে স্যাংশনটা কি, আপনি আমলে আমলে নেওয়ার সময় কিন্তু কোনো স্যাংশন ম্যাংশন লাগবে না, স্যাংশন লাগে কিসের জন্য, ফর ট্রায়াল। আমরা কিন্তু ওখানে বারবার বলছিলাম, কিন্তু আমি স্যাংশন লাগে কিসের জন্য, ট্রায়ালের জন্য, কিসের জন্য, ট্রায়ালের জন্য। স্যাংশন কিসের জন্য লাগে,
ট্রায়ালের জন্য। ট্রায়ালের জন্য। কিন্তু স্যার ওই প্রভিশন গুলোতে তো লেখা যে নো কোর্ট শ্যাল টেক কগনিজেন্স। ও, কগনিজেন্সের কথা বলা আছে মানে, হ্যাঁ হ্যাঁ, রাইট। কগনিজেন্সের বিষয় বলছে, আবার ট্রায়ালের বিষয় আসছে, আমলে নিতে হবে। আমলে নেওয়ার এই বিষয়টা হচ্ছে, আমলে মানে বিচার করার জন্য আমলে নেওয়া, মানে তার যে বিচার প্রক্রিয়া শুরু করা, মানে তাকে অ্যারেস্ট করবে কিনা, তার মানে টোটাল বিচারটা স্টার্ট করবে হচ্ছে ওই স্যাংশনের পরে। তার মানে আমরা এখানে কগনিজেন্স এবং আমল দুইটাই বলবো। তো সো যদি আমলে নেওয়ার জন্য তো কগনিজেন্স, সরি, স্যাংশন লাগবেই। আবার যদি আপনি বিচার করতে চান সেক্ষেত্রে কি লাগবে? স্যাংশন লাগবে। যাবে না, লেখাই আছে এখানে, আনটিল সাচ স্যাংশন ইজ অবটেইনড। হ্যাঁ ঠিক আছে, মিশি একদম কারেক্ট ধরছেন। এখানে আমি একটু বিভ্রান্ত হয়ে গেছিলাম। সেটা হচ্ছে যে অপরাধগুলোর আমলে নেওয়ার সময় কি লাগে, স্যাংশন লাগবে। ট্রায়াল করার সময় কি লাগবে, স্যাংশনটা নিচে কি, স্যাংশনটা নিচে কিনা সেটা মেক শিওর করতে হবে। হ্যাঁ। জাস্ট খালি এটাই দেখবে। আর স্যাংশন তো আগেই নেওয়ার কথা, তাই না? স্যাংশন তো আগেই নেওয়ার কথা। জাস্ট এখানে এইভাবেই কিন্তু বলছে যে সাকসেশন ইজ অবটেইনড আনলেস স্যাংশন হ্যাজ অলরেডি বিন অবটেইনড। দেখছেন? তার মানে অলরেডি কিন্তু নেওয়া হয়েছে। কোন স্টেজে নেওয়া হয়েছে? আমল স্টেজে, আমলের স্টেজে। আমি একটু ডেভিয়েট হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম। আর যখন এই ধরনের চার্জ অল্টার হবে, তো যে সাক্ষী, চার্জ অল্টার মানে কি, নতুন কোনো ধারা যুক্ত হয়েছে, তাই না? নতুন হ্যাঁ। ধারা। তাইলে যারা অলরেডি সাক্ষ্য দিয়ে গেছে তাদেরকে, তাদের সাক্ষ্যটাকে তো ওই নতুন ধারার সাথে করবোরেট করে নাই, করছে? করবেট করা, রি-এক্সামিন করা যাবে তাদেরকে আবার। রিকল এবং এবং তাদেরকে আবার নতুন করে রি-এক্সামিন করা যাবে। অথবা অন্য কোনো যদি সাক্ষী প্রয়োজন হয়, ফার্দার উইটনেস, তাদেরকেও আনা যাবে। এবং এটা বোথ, মানে আপনার প্রসিকিউশন এবং ডিফেন্স দুজনেই করতে পারবে। আর যদি কোনো ম্যাটেরিয়াল এরর হয়, 332-এ বলতেছে ম্যাটেরিয়াল এরর, তাহলে যে ম্যাটেরিয়াল এরর বলতে কি, যে মিসলিড হয়েছে, হ্যাঁ, বা মিসলিড কেন হয়েছে, যে কোনো চার্জই ছিল না অথবা চার্জের মধ্যে ভুল ছিল, তাহলে ম্যাটেরিয়াল এররের রেজাল্ট কি, নতুন করে ট্রায়াল করতে হবে। কি করতে হবে? নতুন। নতুন করে ট্রায়াল করতে হবে। এরর মানে কি, নিউ ম্যাটেরিয়াল এরর কেন হয়? যখন কি হয়, অ্যাবসেন্স অফ চার্জ অথবা এরর ইন চার্জ, এবং এই কারণে সে কি হয়, মিসলিড হয়, মিসলিড ইন হিজ ডিফেন্স। আর যদি আদালত দেখে যে কোনো ভ্যালিড চার্জই তার বিরুদ্ধে আনার কোনো সুযোগ ছিল না, তাহলে আদালত পুরো কনভিকশনটা কি করে দিবে? কোয়াশ করে দেবে। কিন্তু একটা মজার বিষয় কি করেন, এটা কনভিকশন হওয়ার পরে মনে হয়েছে। কখন মনে হয়েছে? কনভিকশন হওয়ার পরে। এটা কিন্তু আফটার কনভিকশন, কি পোস্ট কনভিকশন। যে ইফ এনি আপিলেট করে, এটা কখন? আরো মজা, মানে 232 কিন্তু নর্মাল কোর্টের জন্য না, কার জন্য? আপিলেট কোর্টের জন্য। If in appellate court or high court division in exercise of its powers of revision of its power under এই যে এর আন্ডারে is of opinion any person convicted of an offense was misled। কেন মিসলিড হয়েছে? বিকজ তার বিরুদ্ধে যে মানে সাজা দেওয়া হয়েছে সেই সাজার চার্জই করা হয়নি, মানে চার্জটা অ্যাবসেন্স ছিল অথবা চার্জের মধ্যে ভুল ছিল, তখন কি হবে, নিউ ট্রায়াল। আর যদি দেখে যে কোনো চার্জ গঠন করার ভ্যালিড গ্রাউন্ডই ছিল না, তারপরও চার্জ করছে, তখন কি হবে, কোর্ট। কোয়াশ হবে। কেন হচ্ছে, একটা চার্জ করেই নাই অথবা চার্জের মধ্যে ভুল, আরেকটা হচ্ছে চার্জ করার কোনো গ্রাউন্ডই ছিল না। মানে এখানে চার্জটা কিন্তু কারেক্ট, ধরেন চার্জটা কারেক্ট, কিন্তু চার্জ করার কোনো কি ছিল না, গ্রাউন্ড ছিল না, মানে ভ্যালিডিটি ছিল না, তাহলে এটা কোয়াশ করে দিবে। মানে যেহেতু ভাইয়া তার এগেনস্টে আগানোর মতো কিছু নেই বিচারে, সেজন্য আর কি প্রসিডিউরটা কোয়াশ হবে আর কি, মানে বাতিল চার্জ হবে। তার মধ্যে ছিল না। যেমন ধরো কারো বিরুদ্ধে 196 এর আন্ডারে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য বিচার হচ্ছে, তো সেখানে দেখতে হবে যে সে এই মিথ্যা সাক্ষ্যটা সম্পর্কে সে জানতো এবং সে ইচ্ছাকৃতভাবে এটাকে ফেব্রিকেট করছে, এটাকে ফলস হিসেবে সে কোর্টে উপস্থাপন করছে, নোয়িং দ্যাট হোয়াট এভার হি ইজ সেইং ইজ ফলস, রাইট? এরকম। তা তো এক্ষেত্রে মানে যদি
চার্জের মধ্যে এটা লেখা না থাকে যে তুমি জানতা, ধরো চার্জের মধ্যে লিখতেছে যে মিস্টার হাসান তুমি অমুক অমুক তারিখে অমুক তারিখে একটা মামলার মধ্যে এরকম করে সাক্ষ্য দিছো এবং এই সাক্ষ্যটা মিথ্যা সাক্ষ্য ছিল, এই কারণে তোমার বিরুদ্ধে 196 ধারা অভিযোগ গঠন করা হয়েছে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল এরর। এ কেন এরর? কারণ এখানে বলতে হবে যে অমুক অমুক তারিখে তুমি এক জায়গায় মামলা সাক্ষ্য দিছো এবং সেই সাক্ষ্যগুলো যে মিথ্যা এই সম্পর্কে তুমি জানতা, এবং জেনে শুনেও তুমি ইচ্ছাকৃত হবে এই মিথ্যা সাক্ষ্যটা দিয়েছো আরেকজনকে কি করার জন্য, ফাঁসানোর জন্য। এই কথাগুলো যদি উল্লেখ না থাকে চার্জে, তাহলে এই চার্জটা কি ভুল হয়েছে না সঠিক হয়েছে? এই ম্যাটেরিয়াল এরর হয়েছে এখানে, তখন কি করতে হবে? নিউ ট্রায়াল। নিউট্রাল হবে। ওকে, আমরা এখানে রেখে দিই। আজকে আমরা 233 থেকে পরের ক্লাসে স্টার্ট করবো। ওকে, তো আশা করি বুঝা গেছে এ পর্যন্ত যা পড়াইছি। দেখি কয়টা এমসিকিউ নেই আপনাদের কাছ থেকে। ভাইয়া এই যে একটু আগে যে বললেন যে ম্যানারটা বলতে হবে চিটিং, ফলস এভিডেন্স, আর একটা কি? চিটিং, ফলস এভিডেন্স, আর একটা কি? মানে কি পাবলিক সার্ভেন্ট নিয়ে একটা কি যেন মানে সঠিক মনে হচ্ছে না। অবস্ট্রাক্টিং পাবলিক সার্ভেন্ট, লিখে রাখো এটা। আচ্ছা, সরকারি কাজে বাধা এটা। হুম। আচ্ছা আচ্ছা। তারপর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা অর্থ আত্মসাতের মামলায় অপরাধ কতদিনের মধ্যে হলে সেক্ষেত্রে একটি চার্জ গঠন করা যাবে? বলেন, মানে অপরাধটি কতদিনের মধ্যে হইতে হবে, কতদিন থেকে কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে হতে হবে। 1 বছর পার হয়ে গেলে আরেকটা চার্জ আনতে হবে, দুটো চার্জ আনতে হবে। চার্জ যখন অল্টার করা হবে বা অ্যাড করা হবে তখন এবং যদি সেখানে হচ্ছে প্রসিকিউশন বা ডিফেন্স যদি এটা দ্বারা প্রিজুডিস হয়, সেক্ষেত্রে কি করতে হবে? রিভিশন করতে পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে নিউ ট্রায়াল হবে। শুনতে এসে বলছে না যে অল্টার বা চার্জ অ্যাড করার পরে যদি প্রসিকিউশন বা ডিফেন্স ইজ লাইকেলি টু বি প্রিজুডিসড, তখন সেক্ষেত্রে কি করবে? কোর্ট মে আইদার ডিরেক্ট এ নিউ ট্রায়াল অথবা অ্যাডজার্ন দ্য ট্রায়াল। এগুলো না করলে না আপনি তখন গিয়ে হচ্ছে রিভিশন করবেন। কোর্টের আগে তো কোর্টের কাজ করতে দেন। আর যদি প্রিজুডিস হওয়ার যদি কোনো আশঙ্কা না থাকে, সেক্ষেত্রে অল্টার বা এডিশন করার পরে ট্রায়াল চলবে। চলবে। চার্জ অল্টার বা অ্যাড করার পরে সেটি অ্যাকিউজকে পড়ে শোনাতে হবে কি হবে না? পড়ে শোনাতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চার্জের ভাষা কি হবে? বাংলা, ইংরেজি, ইংরেজি এবং ইংলিশ আর কোর্টের ইংলিশ ভাষা। অথবা কোর্টের ভাষা। কোন কোন মামলায় ম্যানার বলতে হয়? চিটিং, ফলস এভিডেন্স, পাবলিক সার্ভেন্টকে চিটিং, সাবস্ক্রাইব করা। থেফটের মামলায় বলতে হয়? বলতে হয় না। ওকে, তারপরে কখন ধরে নিব যে মানে ম্যাটেরিয়াল এরর হয় নাই? কয়টা শর্ত? মিসলিড যদি না হয় আর যদি ফেইলার অফ জাস্টিস না হয়। ওকে, তারপরে চার্জের মধ্যে সংজ্ঞার ধারা নাকি শাস্তির ধারাটা উল্লেখ করতে হয়? শাস্তির ধারাটা। চার্জ শাস্তির ধারায় হয়, রাইট। চার্জের নিম্নের কোনটি উল্লেখ করতে হয় না? ম্যানার, প্লেস, টাইম, আর একটা কি দেওয়া যায়? ম্যানার, প্লেস, টাইম, আর কি আছে? আর তো কিছু নাই। ম্যানার, প্লেস, টাইম কোনোটিই নয়। কোনটি দিবেন? সবকটি। সবকটি। এই তো হয়ে গেছে এখানে মোটামুটি। আবার নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু আছে সেগুলো স্টার্ট করবো। চার্জটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো মতো পড়ে নিয়েন। ও আরেকটা হচ্ছে যে সমস্ত মামলায় আমলে নেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের স্যাংশন লাগে, সেই সমস্ত মামলায় চার্জ গঠন করার ক্ষেত্রে কি স্যাংশন দরকার আছে নাকি নাকি নাই? লাগবে, স্যাংশন লাগবে। Sanction লাগবে। আপিলেট কোর্ট যদি মনে করে যে একটি একটি চার্জ গঠন করার ক্ষেত্রে গুরুতর এরর হয়েছে, তখন আপিলেট কোর্ট কি করবে? কি অর্ডার দিবে? নিউট্রাল করবে। আর যদি দেখে নিউট্রালের জন্য দিবে। চার্জ করার কোনো গ্রাউন্ডই ছিল না, সেক্ষেত্রে মামলা কোয়াশ করে দিবে। ভেরি ঠিক আছে। আমরা তাহলে আবার নেক্সট ক্লাসে বাকি সেকশনগুলো নিয়ে আলোচনা করবো। আপনারা আবার বাকি বই থেকে প্র্যাকটিস করতে থাকেন। ভাই যদি ওই প্রিভিয়াস স্যাংশন লাগে তাহলে স্যাংশন আসা পর্যন্ত হচ্ছে কি একজন থাকবে, এক্স্যাক্টলি। তারপরে মানে চার্জ করবে না, একদম অফ রাখবে। আর প্রসিড করবে না। আচ্ছা আচ্ছা। কখন প্রিভিয়াস কনভিকশন চার্জের মধ্যে লিখতে হবে? যদি পূর্বে কোনো অপরাধ করে 3 বছরের বেশি সাজাপ্রাপ্ত হয় তখন। এটা কি জন্য করা হয়? টু এনহ্যান্স দ্য, এনহ্যান্স পানিশমেন্ট দেওয়ার জন্য। কোথায় আছে?
এটা হচ্ছে 121-এর সাথে বলা আছে, আর প্যানেল প্রবেশন হচ্ছে প্যানেল করে 221। 221-এর, হ্যাঁ 221-এর সাথে সাত, আর প্যানেল প্রবেশন হচ্ছে 75। হুম, ঠিক আছে, ওকে। তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।